তো আমরা হচ্ছে গ্রাফিক ডিজাইন শিখলাম বা গ্রাফিক ডিজাইন করলাম, কালার সফটওয়্যার, কিন্তু গ্রাফিক ডিজাইনের কিছু বিষয় আছে, এগুলো না জানলে কিন্তু গ্রাফিক ডিজাইন সুন্দর করে ফুটিয়ে তোলা সম্ভব না। তো এগুলো একটু জানবো। হ্যাঁ, প্রথমে হচ্ছে আমরা একটু বেসিক এলিমেন্টস অফ গ্রাফিক ডিজাইন জানবো। একটা ডিজাইন করতে গেলে বেসিক কিছু জিনিস লাগবে। যেমন একটা ঘর তৈরি করতে গেলে বেসিক কিছু জিনিস লাগে না? যেমন এই ঘরটার কথা যদি চিন্তা করেন, এটা ইটের একটা দালান, তাই তো? এটা করতে গেলে বেসিক কী কী লাগছে? ইট, বালু, রড, সিমেন্ট, এগুলো তো বেসিক। এগুলো ছাড়া হবে? এগুলোই হচ্ছে একটা ডিজাইনের, মানে এই রুমটার বেসিক। তার ডিজাইনের এরকম আছে না কিছু? চলুন দেখি। যদি লিখতে হয় তাহলে শুধু এইটা লিখবেন, আর অন্য কোনো কিছু লেখার দরকার নেই। এগুলো রেকর্ডে থাকবে, ওখান থেকে দেখবেন। কারণ আপনাদের মাঝখানে কুইজ বা এক্সাম এগুলো হবে। হ্যাঁ, তো তখন হয়তো বা এই ধরনের কিছু ওখানে থাকবে। তো বেসিক এলিমেন্টগুলো কি দেখেন। দ্য এলিমেন্টস অফ এ ডিজাইন আর দ্য ফান্ডামেন্টাল অ্যাসপেক্ট অফ এনি ভিজুয়াল ডিজাইন। ফান্ডামেন্টাল বিষয়গুলো কি বলা হচ্ছে? কি বেসিক এলিমেন্ট, তাই না? তো বিভিন্ন সেক্টরে বিভিন্নভাবে এটা ব্যবহার হয়। যেমন ইন্টেরিয়র ডিজাইনে, লোগো ডিজাইনে, অ্যাডভার্টাইজমেন্ট, ওয়েব ডিজাইনে, এগুলো বিভিন্নভাবে ব্যবহার হয়। তো বেসিক এলিমেন্টস অফ ডিজাইনার, এই যে 7টা এখানে আছে, এই 7টাই। হ্যাঁ, এই 7টার বাইরে আর 6টা 5টা ওইটা বিভিন্ন মাধ্যমে পাবেন, ওখানে যাওয়ার দরকার নেই। আপনাদের ন্যাশনাল ইউনিভার্সিটি বলেন বা হচ্ছে কারিগরি শিক্ষা বোর্ড বলেন, ওখানে এই 7টাই আছে। তাহলে কি কি? লাইন, কালার, শেপ, টাইপোগ্রাফি, ভ্যালু, টেক্সচার, স্পেস। এই 7টাকে হচ্ছে বলা হয় কি? এগুলো ডিজাইনে কি লাগবেই, তাই না? ব্যবহার হবে। এখন ব্যবহার আপনি আপনার মতো ডিফারেন্ট করতে পারেন, কিন্তু এগুলো ব্যবহার হবে। তাহলে কয়টা বলেন আবার? লাইন, কালার, শেপ, ভ্যালু, স্পেস। ঠিক আছে? এবার আসেন লাইন। লাইন তো সবাই চিনেন। লাইন কি? বর্ডার। লাইন সোজা কথা হচ্ছে দুইটা বিন্দুর জয়েন, তাই না? দুইটা বিন্দু যখন জয়েন হয় তখনই তো লাইন হয়। আবার 3টে বিন্দু যখন জয়েন হয় তখন কি হয়? শেপ, তাই না? যখন এই লাইনটা ক্লোজ হয়ে যায় তখন কি? শেপ। আর যখন ওপেন থাকে তখন কি? লাইন। তো লাইনের ব্যবহার আপনি বিভিন্নভাবে করতে পারবেন। আমরা লাইন মূলত হচ্ছে কোনো নির্দিষ্ট জিনিস ফোকাস, ডিরেক্ট, ইন্ডিকেট, এই কাজে ব্যবহার করি না? যেমন বাম দিকে মোড়, এরকম ব্যবহার হয় না? ওই পাশে ওয়াশরুম, তাই তো? এই কাজগুলো কি ফোকাস করে বা ইন্ডিকেট বা ডিরেকশন দেয় না? তো এই কাজে ব্যবহার করা হয় কি? লাইন। অথবা দুইটা জিনিসকে ডিভাইড করে, এইটা এই পাশে, এইটা এই পাশে, মাঝখানে লাইন ব্যবহার হয় না? এই ধরনের কাজগুলোতে কি ব্যবহার করা হয়? লাইন। তো লাইনের ব্যবহার শুধুমাত্র এই যে সোজা যে ব্যবহার করতে হবে বিষয়টা এরকম না। ক্রিয়েটিভিটি একটা বিষয় আছে না এই ইসে, গ্রাফিক্সে? তো ক্রিয়েটিভিটি কি? জটিল কিছু যেটা মানুষ বুঝবে না সেটা? যেটা নিজের থেকে তৈরি হয় সেটাও, বাট ক্রিয়েটিভিটি হচ্ছে একটু ডিফারেন্ট প্রেজেন্টেশন করা। হ্যাঁ, নান্দনিক তো অবশ্যই সৃজনশীল, বাট গতানুগতিক যে ওয়েটা আছে তার চেয়ে একটু ভিন্ন, সেটাই ক্রিয়েটিভিটি। এখন আপনি সবাই যদি এইভাবে ব্যবহার করে, আপনি এইভাবে ব্যবহার না করে আপনি এই ড্যাশ ড্যাশ একটু বক্র অথবা এইভাবে ব্যবহার করতে পারেন। বোঝা গেছে? তাহলে আর্টিস্টিক বা একটু ভিন্নতা আসবে, জটিল কোনো চিন্তাই করা যাবে না। বুঝতে পারছেন বিষয়টা? আপনারা ডিজাইনের কনসেপ্ট খুঁজবেন, এই খুঁজবেন, ওই খুঁজবেন, এত জটিল কিছু চিন্তা না করে একটু ডিফারেন্ট চিন্তা করবেন, তাহলে দেখবেন পাওয়া যাবে। ডিফারেন্ট চিন্তা কীভাবে করবেন আসবেন এই একটু স্টেপ বাই স্টেপ। এর হচ্ছে কি? শেপ। তো শেপ এটা এখানে যেটা বলতেছে, এই যে হোয়েন 2 ডাইমেনশনাল লাইন এনক্লোজ অ্যান এরিয়া। ধর একটা পয়েন্ট, একটা পয়েন্ট, এটা একটা লাইন, যখন এইখানে একটা পয়েন্ট এসে এইভাবে লাইনটা ক্লোজ করে দিল, তখন এই মাঝখানের এইটা কি হলো? অথবা এইভাবে দুইটা লাইনই আছে, এখান থেকে এনক্লোজ হয়ে আসলো এইভাবে, সেটাও শেপ। বোঝা গেছে বিষয়টা? তো শেপ নর্মালি আমরা সবসময় যা দেখে আসি সেটাকে জিওমেট্রিক শেপ বলে।
সার্কেল, ট্রায়াঙ্গেল, স্কোয়ার, এগুলোই তো দেখে আসছি নাকি? এখন আমার যদি ডিজাইনে শেপ ব্যবহার করতে হয় তো আমরা সচরাচর এগুলোই ব্যবহার করবো, আর এগুলোই সফটওয়্যারে টুলস আকারে আছে। কিন্তু ওই যে বললাম একটু ডিফারেন্ট প্রেজেন্টেশন, তাহলে আমরা হচ্ছে যেতে পারি এই যে অর্গানিকে যেতে পারি, সাচ অ্যাজ লিভস, ফ্লাওয়ার অ্যান্ড অ্যানিমেলস, নেচারে যেগুলো আছে। মানে ধরেন আপনার হচ্ছে একটা শেপ লাগবে, তো শেপের আকৃতি সরাসরিভাবে না দিয়ে কোনো গাছের পাতার দিকে লক্ষ্য করেন, খুব সুন্দর শেপ না তার? ফলের দিকে লক্ষ্য করেন, যেমন আমের একটা খুব সুন্দর শেপ আছে। তো ওই ধরনের শেপ কিন্তু আমাদের ডিজাইনের যে কোনো একটা পাশে আমরা চাইলে ব্যবহার করতে পারি। তারপরে হচ্ছে ফুলের তো দারুণ দারুণ শেপ আছে, তাই না? 3টা পাপড়ি বা 3টা পাতাওয়ালা এরকম সুন্দর ফুল আছে না? তো আমরা কিন্তু ওগুলো ব্যবহার করতে পারি। তাহলে কি একজনের চাইতে একটু ডিফারেন্ট হলো না? তারপর হচ্ছে পশু পাখির দিকে তাকান, যেমন আমরা হচ্ছে শেয়াল বা কুকুরের লেজটা কি একটু বাঁকা, তো এরকম শেপ কিন্তু হয়। এই যে এইটার দিকে তাকান, এই যেভাবে দেখেন, বাঁকা না? এই বাঁকা শেপটা আসলো কোথায়? কোনো না কোনো জায়গা থেকে তো চিন্তা করে। তারপর হচ্ছে অ্যাবস্ট্রাক্ট বিষয়টা হচ্ছে যার কোনো আসলে মিনিং খুঁজে পাওয়া সহজে যায় না। আপনাকে না বুঝাই দিলে, যেমন আমি এইটা ডিজাইন করছি, আমি যদি না বুঝাই দিই আপনি মিনিং খুঁজে পেতে অনেক সময় লাগবে বা অনেক সময় পাবেনই না, ঠিক আছে? যেমন দেখেন এটা অনেকে বলবেন সূর্য, অনেকে চাঁদ, অনেকে আলো বা বাতি, অনেক কিছুই বলবেন, তাই না? তো যখন আমাদের শেপ প্রয়োজন হবে তখন আমরা ব্যবহার করব, তবে সবসময় যে জিওমেট্রিক ব্যবহার হবে বিষয়টা এরকম, বুঝতে পারছেন? তো এই যে দেখেন কনসেপ্ট যে বলেন যে ভাই ডিজাইনে কীভাবে সাজাইতে গেলে এইভাবে যদি একটু আশেপাশে তাকান, অভাব নেই। বুঝছেন? চারুকলার কেউ আসেন এখানে? আমার অনেক স্টুডেন্ট চারুকলার পড়ানোর সুযোগ হয়েছে। তো ওদের একটা সেমিস্টারে শুধুমাত্র আউটডোরে শ্যুট করতে হয়। ধরেন সাজেক যেয়ে শুধু ওই সেমিস্টার খালি ওই বনে জঙ্গলে যে ছবি আঁকাকি করবে, বুঝতে পারছেন? ওইখানের সিনগুলো মাথায় নেবে, এগুলো কাজের। এরপর হচ্ছে কি কালার, খুবই ইম্পর্টেন্ট এবং পাওয়ারফুল একটা এলিমেন্ট। আপনি যদি চিন্তা করেন, আপনাকে যদি এই মুহূর্তে আমি একটা কালারের কথা বলি, আপনি আমাকে ডে বা কোথায় ব্যবহার হয় বলে দিতে পারবেন। যেমন পয়লা ফাল্গুন কি কালার ব্যবহার হয় সচরাচর? হলুদ, তাই না? আবার এই যে সামনে আসতেছে আগস্ট মাস, 15ই আগস্ট, কি কালার? কালো। কেন কালো? শোক। দেখেন আপনার সাথে রিলেট করতেছে না? আমরা কিন্তু কালার দেখলেই রিলেট করতে পারি। তারপর আপনি ধরেন সেন্ট মার্টিন গেলেন, পানির কালারটা কি? নীল না ব্লু? হ্যাঁ, তো এই কালারটা দেখলে আপনার মনের মধ্যে কি প্রশান্তি আসে? তারপর নেচার, যেমন বান্দরবান গেলেন, সবুজ, নেচারে গেলে আপনার কি ভালো লাগে না? তো ওই কালারটা কি আপনাকে প্রশান্তি বা শান্তি দেয় না? আবার যদি বলি ধরেন হচ্ছে এই যে ঠাডা পড়া রোদ বলি না আমরা, এটার কালার আছে না একটা কমলা বা ইয়েলো, এই কালারটা কি আপনার কাছে ভালো লাগে? সবার কাছে ভালো লাগবে না। তারপর রেড কালার, সবার কাছে কি ভালো লাগে? বিরিয়ানির পাতিলের মধ্যে দেখছেন রেড কালার পেঁচানো থাকে বিরিয়ানি, তো এই কালারগুলো হচ্ছে ওয়ার্ম কালার, মানে যেটা আপনার মধ্যে হোয়াট বা হচ্ছে অ্যাংরি ফিল করাবে। রেড বুল, অ্যাংরি বার্ড, দেখছেন না লাল কালার? তো ওয়ার্ম কালার হচ্ছে যেটা আপনাকে ক্ষুধার্ত বা হচ্ছে অ্যাংরি, রাগান্বিত এই ধরনের ইফেক্ট বা ফিল করাবে। যেমন ল্যাপের কালার রেড, এটা কিন্তু গরম থাকে বা গরম ফিল হবে, এই কারণে, আদার্স কোনো ইস্যু নেই। আর কোল্ড হচ্ছে এই যে আমরা হচ্ছে যেটা বললাম নেচারে যাবেন বা সাগরে যাবেন বা আকাশের কালার, এগুলো হচ্ছে কি কোল্ড কালার। তা এখন আপনাকে যদি কোনো সেক্টরের কথা বলে তাহলে কিন্তু আপনি কালার চুজ করতে পারবেন। যেমন রেস্টুরেন্টে যান, ম্যাক্সিমাম দেখবেন ওদের কালারগুলো হচ্ছে এই রেড, ব্ল্যাক এগুলো থাকে। আবার ট্রাভেল এজেন্সি, স্কুল কলেজে যান, দেখবেন প্রশান্তির একটা কালার থাকে না? আবার ধরেন আমি যদি বলি যে 14 ফেব্রুয়ারি, পয়লা বৈশাখ বা ঈদ, এগুলোর স্পেশাল কালার আছে না? আবার এই যে হিমুর কালারও তো বোধ হয় হচ্ছে এই ইয়েলো, তাই না? তাহলে কালার কি রিলেট করে না? ইমোশনকে রিলেট করে। কালার যখন চুজ করবেন তখন এই যে মানুষটা যেন ফিল করে সেই বিষয়টাও কিন্তু মাথায়। কালার নিয়ে পড়াশোনা আরও করব।
বাট বুঝতে পারলাম নাকি? কালার ছাড়া কিন্তু দুনিয়া কি অন্ধকার, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, তাই না? আচ্ছা, এখানে একটা এক্সাম্পল আছে, দেখেন খুব সুন্দর একটা এক্সাম্পল। আমরা ওই যে কালার করি, ধরেন কোথাও কোনো কালারের কনসেপ্ট নাই সাপোজ, তো এই দেখেন নেচার থেকে একটা ফটোগ্রাফি বা ফটো তোলা হয়েছে, তো এই যে দেখেন এই যে কম্পোজিশনটা, এই কম্পোজিশন থেকে এই কালার পাওয়া গেছে না? তো এই ছবিটা কি আপনার চোখে খারাপ লাগতেছে? ভালো লাগতেছে না? তাহলে কিন্তু আমরা চাইলে এইভাবে নেচার থেকে ছবি পিক করে সেখান থেকে কালার নিয়ে কম্পোজিশনে ব্যবহার করতে পারি। বুঝা গেছে? এরপরে কি টাইপোগ্রাফি হচ্ছে আমরা টেক্সট লিখি না, টাইপ করি না, তো ওগুলাকে একটু ডিফারেন্ট অ্যাঙ্গেলে ব্যবহার করা। যেমন দেখেন এখানে অনেকগুলো ফন্ট আছে না? এটা কি একটু অ্যারাবিক লুক লাইক না? কিন্তু ইংরেজি ফন্ট না, কিন্তু লুকটা দিচ্ছে অ্যারাবিক। তো আপনি যদি রোজা বা ঈদে যদি কোনো ঈদ মোবারক লিখেন বা মাহে রমজান লিখেন, তো এইটা ব্যবহার করলে কি রিলেট বেশি হবে না? আবার যদি ধরেন হচ্ছে আপনি উইডিং কার্ড, ইনভাইটেশন কার্ড, বার্থডে এগুলো যখন আপনি বানাবেন তখন এই ফন্টটা কি ব্যবহার করলে ভালো লাগবে না? বুঝতে পারতেছেন বিষয়টা? আবার বাচ্চাদের জন্য ধরেন কোনো ডিজাইন বানালেন, তো এই যে দেখেন এটা একটু বাচ্চা টাইপের ফন্ট না? পকিমন, ডোরামন এগুলো ফন্ট কিন্তু, বুঝতে পারছেন? আবার আপনাদের সবার সার্টিফিকেট আছে, সেখানে এই ফন্টটা দেখা যায়। তারপরে আমরা মুভি বা সিনেমা পোস্টার বা এই যে নাটকের থাম্বনেল দেখি না ইউটিউবে, সেখানে একটু বোল্ড টাইপের অন্য টাইপের ফন্ট দেখি না? এই যে নিড ফর স্পিড, পোস্টার টাইপ এগুলো ব্যবহার করা। এই যে সেক্টর ওয়াইজ আপনাকে ফন্ট চুজ করে ব্যবহার করে কানেক্ট করার যে চেষ্টা, এটা কিন্তু আপনাকে এইভাবে ফন্ট থেকেই করতে হবে। বোঝা গেছে বিষয়টা? এরপর হচ্ছে কি ভ্যালু। এই ভ্যালুটা হচ্ছে ডিফারেন্স বিটুইন কালার চেঞ্জেস। এই যে এটা কি ব্ল্যাক, তো কোনো একটা পরিবর্তন বা কোনো একটা ভ্যালু দিয়ে আমি যে ডিফারেন্ট করার যে চেষ্টা করতেছি, শিফট করার যে চেষ্টা করতেছি, সেটা হইতে পারে লাইটনেস, লাইট থেকে ডার্কের দিকে বা ডার্ক থেকে লাইটের দিকে। এই পরিবর্তনগুলো হচ্ছে কি ভ্যালু। এখন এইটা আমরা আবার প্রিন্সিপাল পড়বো, সেখানে কন্ট্রাস্ট নামে একটা বিষয় আছে, তারপর এখানে বলি, জাস্ট বুঝাই দিই। এরকম ধরুন হচ্ছে আমাদের একটা কোম্পানি আছে, যেই কোম্পানির একটা কালার আছে, একটা কালার। প্রত্যেকটা কোম্পানির ব্র্যান্ডিং কালার থাকে না? যেমন বাংলা লিঙ্কের একটা কালার আছে না, কি কালার? অরেঞ্জ, তাই না? তো ওদের ডিজাইনে কি অরেঞ্জ ব্যাকগ্রাউন্ডে বেশি দেখি না আমরা? তারপর রবিতে কি রেড বেশি দেখি না? তো ওদের কালার কিন্তু একটাই ব্র্যান্ডিং। এখন তাইলে একটার বেশি কি আমরা ব্যবহার করতে পারবো না? পারবো। কিন্তু ধরেন ওইখানে আবার কিন্তু আমরা এই বাংলা লিঙ্কের অরেঞ্জের জায়গায় কিন্তু আমরা রেড আনতে পারবো না। তাইলে আমরা কি করবো? অরেঞ্জের মধ্যেই খোঁজার প্রথমে চেষ্টা করবো। আছে না গাঢ় লাইট, আছে না মাঝখানে? তারপর না পাইলে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, ইউনিভার্সাল কালার, সেখানে যাব। তারপরও কালার থিওরি আছে, সেগুলো নিয়ে পরে পড়াশোনা করবো। তো এই যে বিষয়টা, এই যে শিফট করতেছি, ভ্যালু চেঞ্জ করতেছি, যেমন 80% করলাম, একটা রেজাল্ট পেলাম, 60% আর একটা রেজাল্ট না। তো এই যে চেঞ্জগুলো, এগুলো হচ্ছে কি ভ্যালু। বোঝা গেছে? এটা আপনারা পাবেন সফটওয়্যারের মধ্যে, ভ্যালু অপশনটা আছে, ওইখান থেকে মান চেঞ্জ করে আমরা কাজ করব। বোঝা গেছে বিষয়টা? আপনাদের কি গরম লাগে ওইখানে, নাকি বাতাস বেশি? দেখলাম কয়েকজন ফিল করতেছেন। তাহলে সুইং করে একটু উপরে উঠে দেন, দেখেন ফ্যান নামে একটা অপশন আছে, এই উপরে উঠাই দেন, বাতাসটা দিকে চলে আসবে, মাঝ বরাবর দিয়ে দেন। তাহলে ভ্যালু বুঝতে পারলাম না? ডার্কনেস বা লাইটনেসের মধ্যে যে চেঞ্জ হয় বা শিফটিং হয়, সেটাকে কি বলে? এবার হচ্ছে কি আমরা যখন সারফেস, এই যে এটা একটা সারফেস, সাদা এই জিনিসটা সারফেস, বা আমরা যখন ডিজাইন করব সেই জিনিসটাকে সারফেস যদি বলি, তো সারফেসে বোরিংনেস কাটানোর জন্য যা ব্যবহার করা হয় সেটাই টেক্সচার। মানে একটা অনেক সাদা জায়গা আছে, সেই জায়গায় আমার চোখ আটকানোর কিছু নেই। যদি সেখানে কোনো প্যাটার্ন থাকে বা টেক্সচার থাকে, তাহলে আমার চোখ আটকায় যাবে, বিভিন্ন জায়গায় যাবে, আমার চোখ বোরিং হবে না। ঠিক আছে?
এখন প্যাটার্ন বা টেক্সচার বিভিন্ন হইতে পারে, ঠিক আছে? যেমন দেখেন এখানে কিছু উদাহরণ আকারে আছে, মানে সোজা কথা হচ্ছে ব্যাকগ্রাউন্ড ইউজ করি না আমরা, কাইন্ড অফ সেটাই। এর বাইরেও এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড হিসাবে যদি ব্যবহার করি বা সারফেসে, তাহলে হচ্ছে টেক্সচার। কিন্তু এই যে আমরা বিভিন্নভাবে শার্ট, থ্রি পিস, পাঞ্জাবি পরি না, আরং, জারা, এগুলো থেকে, তো ওদের প্রিন্টেড কিছু জিনিস আছে না, এটা কিন্তু প্যাটার্ন। যখন সারফেসে ব্যবহার হয় তখন আমরা আসলে টেক্সচার বলতেছি, যখন এই যে আমাদের ক্লোথিং বা অন্যান্য জায়গায় ব্যবহার হয় তখন আমরা প্যাটার্ন বলি। আর এটা কিন্তু খুব ইজি তৈরি করা। এই দেখেন একটা জিনিস তৈরি করে কি রিপিট করা না, কিন্তু রিপিট করলে একটা জিনিস সেম যখন বারবার রিপিট হয় তখন এটা একটা রিদম তৈরি করে, দেখতে ভালো লাগে, বুঝছেন? তাহলে আমরা যখন ডিজাইন করব তখন আমরা চেষ্টা করব যে এইরকম সারফেসটা খালি না রেখে কিছু একটা টেক্সচার ব্যবহার করা, তাহলে এই ডিজাইনটা আকর্ষণীয় হবে। এরপর কি স্পেস, মানে কি সোজা কথা খালি জায়গা। এখানে স্পেস হচ্ছে একটা ডিজাইনের ব্রেথিং রুম। আমরা মাঝে মাঝে বলি না রুমটা গাদানো, ভাই শ্বাস নেওয়ার জায়গা নাই, বলি না? তার মানে একটু জায়গা থাকলে ভালো। তো ডিজাইনও তো সেম, কারণ আমি ডিজাইনে যেই মেসেজ দিতে চাই, যা মানুষকে পড়াইতে চাই, তা তো পড়তে হবে, তাহলে তার জন্য আমাকে স্পেস দিতে হবে না? তো সেটাকেই বলা হয় কি স্পেস। তো স্পেস হচ্ছে দুই ধরনের, একটা পজিটিভ, একটা নেগেটিভ। কয় ধরনের? কি কি? তো পজিটিভটা হচ্ছে আমি আপনাকে যা দেখাইতে চাই আপনি তাই দেখবেন, এর বাইরে কোনো কিছু দেখার সুযোগ নেই, এটা হচ্ছে কি পজিটিভ। এই যে যেমন দেখেন আশেপাশে অনেক জায়গা আছে না, আর এইগুলো হচ্ছে নেগেটিভ। নেগেটিভ স্পেস হচ্ছে আমি আপনাকে যা দেখাইতে চাই আপনি ভিন্নতাও দেখতে পারবেন। এখানে দেখেন তো এইগুলা ভিন্নতা আছে কিনা, এইটা কি, কে কি দেখতে পাচ্ছেন? দূর থেকে বাড়ি দেখতে পাচ্ছেন, এই তো, কিন্তু বাড়ি যেটা আছে এটা সাদা অংশ, কালোটা কি? চাবি আছে না, চাবি, চাবির সামনের অংশটা, এটা কি? এখানে একটা হার্ট দেখা যায় না, হার্ট, এটা কাইন্ড অফ পেঙ্গুইন মডিফাইড, বাট তার মধ্যে থেকে কি হয়েছে একটা ফেস। এটা খুবই গুরুত্বপূর্ণ, আপনাদের সামনে লাগবে, এই জন্য একটু দেখাই দিচ্ছি। দেখেন বাংলাদেশে এগুলো ব্যবহার করে, যেমন এই যে এটা একটা বাংলাদেশের এজেন্সি, হ্যাঁ, এই যে ইনি ডিরেক্টর, সবাই তো চিনেন নাকি? তো এই হচ্ছে সেই লোগোটা। কি দেখতে পাচ্ছেন এখানে? পিঙ্ক, তাই না? সবাই পিঙ্ক পড়ছেন নাকি? কোন লেটারগুলো ভিজিবল? PIK, তাই না? তো তাইলে হচ্ছে ওনারা আমাকে পিঙ্ক দেখাইতে চাচ্ছে, আমি দেখতেছি আর একটা, আবার এখানে এন চলে আসতেছে না, তো এটা হচ্ছে যে নেগেটিভ লোগো। তো নেগেটিভ কথাটার মানে হচ্ছে এখানে নেগেটিভ ভাবেই না, মানে এটাকে পজিটিভ অর্থে আমরা চাইলে ব্যবহার করতে পারি। যেমন খুব সুন্দর একটা লোগো না, মিনিংফুল। আবার যদি দেখায়, দেখেন এই দেখেন কত সুন্দর সুন্দর এবং ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল বা ফেমাস লোগোগুলো এইভাবে তৈরি হয়। যেমন দেখেন কি আছে, মরিচটা আছে, এখানে কি আছে 63 না, এখানে কি আছে শার্ক না, এখানে তো দেখাই দিছে আরো আছে, তারা এই যে এখানে দেখছেন ওই যে ভাইকিং বা রাজাদের যে সৈন্যরা ছিল তাদের যে মাথায় থাকতো একটা, আর এটা হচ্ছে যে গল্ফ, আর গল্ফে এরকম আঁকা হয়েছে যেন ফেসটাও। তারপর এই যে এটার মধ্যে দেখেন, এটার মধ্যে একটা আছে, একটা ম্যাপ আছে না, এটার মধ্যে কি আছে লুকানো? H,
এই দেখেন এটার মধ্যে একটা মেয়ে আছে, ফেরি টেল, একটা প্রজাপতি, তারপর সেই ডিম। এই দেখেন এখানে দুইটা ক্যারেক্টার আছে, তাই না? বুঝতে পারতেছেন বিষয়গুলো? সবচেয়ে নেগেটিভ অর্থে ব্যবহার হয় বিষয়টা এরকম না, মানে নেগেটিভ স্পেস মানে এটা নেগেটিভ, এটা এড়াই চলতে হবে না, বিষয়টা এরকম না। এটা দিয়েও দারুণ কিছু করা সম্ভব। তাহলে স্পেস কয় ধরনের? একটা হচ্ছে পজিটিভ, আর একটা কি? পজিটিভটা কি হবে? যেটা দেখানোর চেষ্টা হবে সেটাই আসলে দেখবে, আর নেগেটিভ তার মধ্যে থেকে আর একটা ডিফারেন্ট দেখবে। ঠিক আছে? তাহলে আমাদের ডিজাইনের সময় এই স্পেসটা খেয়াল রাখতে হবে যে বেশি গাদাগাদি জানো। কোন কোশ্চেন? যাক, এতক্ষণ দেখলাম এই যে 7টা জিনিস যা দেখলাম, এগুলো নিয়ে কারো কোনো কোশ্চেন আছে কিনা? এতক্ষণ যা নিয়ে আলোচনা করলাম সেটা ছিল ডিজাইনের এলিমেন্টস বা ফান্ডামেন্টাল ব্লক বা ফান্ডামেন্টাল থিংস। সেগুলো ডিজাইন করতে গেলে আপনার প্রয়োজনই হবে, মানে লাগবেই, তাই না? টেক্সট ছাড়া কি ডিজাইন হয়? এখন আমরা যেটা দেখব সেটা হচ্ছে রুম তৈরি করছি আমরা, ইট, বালু, সিমেন্ট, রড এগুলো দিয়ে রুম তৈরি করছি। এবার কেউ রুমে ইন্টেরিয়র করবে, কেউ টাইলস লাগাবে, কেউ লাইটিং করবে, এই বিষয়গুলো ডেকোরেশন, রাইট? তো ডেকোরেশন যার যত সুন্দর তাকে মানুষ অ্যাপ্রিসিয়েট করে না? এখন আমরা সেটাই শিখব। ডিজাইন করলে হবে না, ডিজাইনটাকে সুন্দরভাবে করলেই অ্যাকসেপ্টেড হয়, তাই না? মানুষ বলে না যে ডিজাইনটা করছো কিন্তু দেখতে ভালো লাগতেছে, এই কেন লাগে না সেগুলো এখন জানবো। তাহলে এখন হচ্ছে আমরা ডিজাইন প্রিন্সিপাল জানবো। হ্যাঁ, তো প্রিন্সিপাল বা ডিজাইন প্রিন্সিপাল হচ্ছে সেট অফ রুলস যেটা মাস্ট ফলো টু ক্রিয়েট অ্যান ইফেক্টিভ অ্যান্ড অ্যাট্রাকটিভ কম্পিটিশন। কিছু নিয়ম নীতি আছে যেগুলো মানলে, ফলো করলে আপনার ডিজাইনটা সুন্দর হবে বা ভালো হবে। আমাদের বিখ্যাত একজন ডিজাইনার আছেন আমেরিকার, মিল্টন গ্লেজার। তো উনি হচ্ছে অনেক বিখ্যাত একজন লোক, অনেক ভালো ভালো কাজ করছে। তার মধ্যে অন্যতম একটা ভাইরাল ডিজাইন হচ্ছে আই লাভ নিউ ইয়র্ক লোগোটা। তো বলছিলাম নাকি? বলছিলাম না? ভেরি গুড। হ্যাঁ, তো আমাদের ওইখানে একটা মন্তব্য আছে, যারা নতুন আসছেন আবার বলি, একটা ডিজাইনের 3টা প্রতিক্রিয়া আছে, ইয়েস, নো আর কি ওয়াও। তো আমাদের সকলের উদ্দেশ্য হচ্ছে ওয়াও, ইয়েস, নো আর কি ওয়াও। তো আমাদের সকলের উদ্দেশ্যই হচ্ছে কি ওয়াও। মানে ক্লায়েন্টকে যখন দিলাম, ক্লায়েন্ট যদি বলে ওয়াও, তাহলে বাস শেষ নাকি? তো এই যে ওয়াও হবে এই জিনিসগুলোর কারণে। আপনি যখন এগুলো মেনে ডিজাইনটা করবেন তখন ডিজাইনটা বাধ্য হবে সুন্দর হতে, ডিজাইন হবে। কিন্তু এগুলো না মানলে ভালো হবে না, মানলে। তো এই যে মানামানির যে নিয়মগুলো, এগুলোই কি রুলস অফ এই ডিজাইন প্রিন্সিপাল বা রুলস অফ প্রিন্সিপাল বা ডিজাইন। বোঝা গেছে? তো ডিফারেন্ট ইনস্ট্রাক্টর বা ডিজাইনার তাদের ডিফারেন্টভাবে এটাকে প্রেজেন্ট করে। তো আমি এখানে 8টা লিখছি, আপনারাও 8টা লিখেন, কোনো সমস্যা নেই। তাহলে প্রথমটা কি? তারপরে অ্যালাইনমেন্ট, তারপরে প্রক্সিমিটি। তো এটাকে প্রোনাউন্সিয়েশন হায়ারার্কিও বলতে পারেন, হায়ারেসিও বলতে পারেন। হায়ারার্কি বলে প্রোনাউন্সিয়েশন। 5 নম্বর হচ্ছে রিপিটেশন, 6 নম্বরে কন্ট্রাস্ট, 7 নম্বরে সিম্পলিসিটি, 8 নম্বরে ফাংশন। তো সব জায়গায় মোটামুটি 6 নম্বর পর্যন্ত কমন, আর 7-8 নম্বর হচ্ছে আপনার ভালোর জন্য। লং টাইম ক্লায়েন্টকে ধরে রাখতে হবে, ব্যবহার ভালো করতে হবে, এখানে কিছু বিষয় আছে সেগুলো। তো চলেন ব্যালেন্স কি দেখি। বলেন ব্যালেন্স কি? এই ছবির দিকে তাকান, লেখার দিকে তাকান, ছবির দিকে তাকান, কি বুঝতে পারতেছেন? একজনের সাথে আরেকজনকে ব্যালেন্স করা, তাই না? সমান ভাগ করা, এই তো সমান ভাগ করা বা ব্যালেন্স করা। তো এই ব্যালেন্সটা হতে পারে এরকম যে ওয়েট, দেখেন এটার ওয়েট বেশি, এই জন্য ব্যালেন্স করলাম 3টাকে দিয়ে, তাই না? আবার এমন হতে পারে কালার দিয়ে ব্যালেন্স, ডিপ কালার, লাইট কালার। ডিপ কালারটা কিন্তু চোখে আগে পড়ে না? তো ওই ডিপ কালারটা যদি ছোট থাকে আর যদি লাইট কালারটা বেশি থাকে, তাহলে ডিপ কালারটাই কিন্তু পড়বে না? এইভাবে ব্যালেন্স করা যায়।
আবার কম্পোজিশন দিয়েও ব্যালেন্স করা যায়। তো কম্পোজিশন দিয়ে ব্যালেন্স হচ্ছে 3 প্রকার: সিমেট্রিক্যাল ব্যালেন্স, অ্যাসিমেট্রিক্যাল ব্যালেন্স, আর একটা হচ্ছে কি রেডিয়াল ব্যালেন্স। ব্যালেন্স বুঝছি না? তো ব্যালেন্সের মধ্যে হচ্ছে অনেকভাবে ব্যালেন্স করা যায়, এভাবে করা যায়, অনেকভাবে করা যায়। তার মধ্যে আমরা যে কম্পোজিশনটা বানাবো সেখানে 3 ধরনের ব্যালেন্স হবে। কি কি? সিমেট্রিক্যাল, অ্যাসিমেট্রিক্যাল, রেডিয়াল। আপনাদের কি খুব বেশি মানে আসছেন গ্রাফিক্স শিখতে, এগুলো আবার পড়াই দিচ্ছে, এরকম কিছু চিন্তা হয়েছে? এরকম কিছু চিন্তা হলে কিন্তু ভুল জগতে আসেন। গ্রাফিক্স মানে সফটওয়্যার শেখা, ডিজাইন শেখা, টুল শেখা, এরকম কিছু না। তাইলে ইউটিউবে ভিডিও আছে, ওখান থেকেই তো দেখলে নাকি। 4 বছর মেয়াদি কিন্তু বাংলাদেশে গ্রাফিক্সের ডিপ্লোমা আছে, জানেন? গ্রাফিক্স আর্টস ইনস্টিটিউট, শুনছেন নাম? মোহাম্মদপুর, ওই যে কল্যাণপুর না কোন জায়গায় জানো, মোহাম্মদপুর এই পাশে আর কি। তো ওরা 4 বছর কি শিখে? এগুলোই কিন্তু শিখে। তাহলে 3 প্রকারের ব্যালেন্স, দেখি কোনটা কি। সিমেট্রিক্যাল ব্যালেন্সটা হচ্ছে ইকুয়াল ওয়েট বোথ সাইড। সেটা হইতে পারে এইভাবে, পোর্ট্রেট নিলেন, মাঝখান থেকে ভাগ করে এই পাশে যা, এই পাশে আবার ভার্টিক্যালি করেন, এই পাশে উপরে যা, নিচেও। নট অনলি ডিজাইন, আপনারা যখন ছবি তোলেন না, এইভাবে ছবি তুললে আপনাদের ছবি ভালো হবে, সুন্দর হবে। মাঝে মাঝে অবজেক্ট করে, হ্যাঁ, ধরেন আপনি নদীতে গেলেন, সাগর পাড়ে গেলেন, বা কোনো একটা জায়গায় গেলেন, তো নদীর পার আছে না, বা সাগর পার আছে, তারপর হচ্ছে পানি আছে, আকাশ আছে না। তো আমরা করি কি, আকাশটাকে বড় করে তুলি না, তো এতে কিন্তু আসলে ছবি ভালো লাগবে না দেখতে। সবগুলো ব্যালেন্স রাখতে হবে। দেখবেন এখন থেকে ছবি তুলবেন এই রুলস মেনে, দেখবেন ভালো লাগবে। তো সিমেট্রিক্যাল ব্যালেন্স হচ্ছে একটা কম্পোজিশনের বোথ সাইডে সেম থাকবে। আপনার কাছে কোনো কন্টেন্ট আছে, কন্টেন্টটাকে 2 পাশে ভাগ করে যখন ডিজাইনে ব্যালেন্স করলেন, তখন সেই ব্যালেন্সটা কি ব্যালেন্স হলো? সিমেট্রিক্যাল। বুঝতে পারছেন? এই দেখেন এক্সাম্পল আছে, দেখা যায় এক্সাম্পলগুলো। দেখেন এটা মাঝখান থেকে ভাগ করে দিলে 2 পাশে কি সেম না? নট অনলি হচ্ছে ডিজাইন, এটা আর্টের ক্ষেত্রেও কিন্তু এভাবে ব্যালেন্স হয়। তারপর দেখেন এই যে ডিজাইন, দেখছেন এখান থেকে মাঝখান চিন্তা করেন, এটা মাঝখান চিন্তা করেন, এই ক্যারেক্টারটা এখানে পারতো না দিতে, তাহলে ব্যালেন্স হতো। বুঝতে পারছেন বিষয়টা? আর অ্যাসিমেট্রিক্যাল ব্যালেন্সটা আবার একটু ডিফারেন্ট। যেমন আপনার কাছে ধরেন এমন একটা কন্টেন্ট আছে, যেই কন্টেন্টটা ওয়েট বা কন্টেন্টটা ভারী। যেমন আপনারা সোশ্যাল মিডিয়ার ডিজাইন বলেন বা অ্যাডভার্টাইজ বলেন, ধরেন সাকিব আল হাসান কোনো একটা কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসেডর, তোর ফেস ভ্যালু আছে না, ওরে হচ্ছে ডিজাইনে ব্যবহার করে না, তাহলে ওর যে ফেস ভ্যালু, ওর যে হচ্ছে যে ভ্যালু বা ওয়েটটা, এই জন্য ওরে আমরা একপাশে রাখলাম। তারপরে এর বাইরে প্রোডাক্ট থাকে, টেক্সট থাকে, আর অনেক কিছু থাকবে না, তো সেটাকে রাখলাম আর এক পাশে। তাহলে এই যে বড়টার সাথে অনেকগুলো দিয়ে ব্যালেন্স হলো ছোট কিছু, এটাকে বলা হয় কি? অ্যাসিমেট্রিক্যাল। সিমেট্রিক্যাল হচ্ছে বোথ। ওই সাকিব আল হাসানটা যদি মাঝখানে দাঁড়া করে 2 পাশে দেই, তাহলে কি? সিমেট্রিক্যাল। আর সাকিব আল হাসানটা যদি এক পাশে রেখে বাকি পাশে টেক্সট, শেপ, আরও অনেক কিছু দেই, তাহলে এটা কোন ব্যালেন্স? বুঝছেন বিষয়টা? মার্বেল স্টুডিওর মুভি দেখেন সবাই? সব ভিলেনের ভিলেন কারে বলা হয়? কারে বলে বলেন তো? থ্যানোস। পৃথিবীতে যত ভিলেন আছে সবার গুরুকে থ্যানোস, তাই না? তার মানে থ্যানোস হচ্ছে কি একাই 100, তাহলে আর বাকি সবাই মিলে কি 100। যখন আমরা থ্যানোসকে এক পাশে রেখে বাকিগুলারে আর এক পাশে রেখে ডিজাইন করার চেষ্টা করি, তখন ওইটা কি সিমেট্রিক্যাল না অ্যাসিমেট্রিক্যাল? অ্যাসিমেট্রিক্যাল। বড় একটার সাথে বাকিগুলারে ব্যালেন্স করতেছি না। আবার যেমন এইটা দেখেন, এইটা কিন্তু হচ্ছে আবার সিমেট্রিক্যাল, এই যে সেন্টার থেকে, তাই না? আবার অনেক সময় এই যে দেখেন এরকম থাকে না, এক পাশে একটা ভিলেন থাকে, বাকি সব আর এক পাশে থাকে না, এরকম। এটা আবার হচ্ছে অ্যাসিমেট্রিক্যাল। এখানে খুঁজলে হয়তো বা পাওয়া যাবে। যেমন এই যে এটা কিন্তু আবার অ্যাসিমেট্রিক্যাল ব্যালেন্স, যেমন এইটার সাথে এইটা ব্যালেন্স, এগুলো সব ব্যালেন্স হচ্ছে, তাই না? এরকম আরও অনেক আছে, আপনারা খুঁজলে হয়তো বা পাবেন, আশেপাশে দেখবেন, খুঁজলেই পাবেন। আবার আমি যদি আপনাদেরকে অ্যাড দেখাই, কিছু অ্যাড দেখাই, যেমন হচ্ছে ধরেন
প্রাণ অ্যাডভার্টাইজ যদি লিখে সার্চ দিই, এটা কোন অ্যালাইনমেন্ট? ব্যালেন্স। ব্যালেন্স নিয়ে পড়াশোনা করতেছি না? ব্যালেন্স কোন ব্যালেন্স? কেমনে বুঝলেন? সাইডে অফ দেখেন এই ভদ্রলোক ওদের হচ্ছে কি এই যে মডেল ছিল না, দেখছেন তো এটা বোধহয় টিভিতেও ইংরেজি। তো এই যে মডেল, বাকি এর সাথে ব্যালেন্স করা হচ্ছে না এগুলাকে। এটা কোন ব্যালেন্স? এটা সবই এটা অ্যাসিমেট্রিক্যাল, এগুলো অ্যাসিমেট্রিক্যাল, তাই না? এটা দেখছেন, আপনারা তো জানেন, বুঝতেছেন না? তাহলে এখন আমার কন্টেন্ট অনুযায়ী আমি ব্যালেন্স করব, তাহলে ডিজাইনটা সুন্দর লাগবে। না হলে এইখানে ওইখানে এইভাবে ছড়ায় ছিটায় থাকবে যখন, তখন আসলে জিনিসটা দেখেন ম্যাক্সিমাম ডিজাইনে এই ধরনেরগুলো ফলো করে। এই যে ব্র্যান্ড অ্যাম্বাসিডর বা হচ্ছে মডেল, এর তো ফেস ভ্যালু আছে, এর ওয়েট আছে, এর এক পাশে রাখলাম, বাকিগুলো। এটাকে আবার রুলস অফ থার্ডও বলা হয়, ডিজাইনের রুলস অফ থার্ড। যাই ওই জিনিসে না যাই, বাট এই দুটো তো বুঝছি। এরপর যদি আমরা একটু ইনফোগ্রাফিকে যাই, দেখেন ইনফোগ্রাফিক ডিজাইনে ধরেন এরকম বলতেছে যে এরকম যে গ্রাফিক ডিজাইন সাপোজ, তো গ্রাফিক ডিজাইনে কী কী সফটওয়্যার? 1 2 3 4। তাহলে কেন্দ্র কি? গ্রাফিক ডিজাইন না? তাহলে এই যে রাইট, এই যে একটা নির্দিষ্ট জিনিসকে কেন্দ্র করেই যে সার্কেলের ভাবে ব্যালেন্স হচ্ছে, এটাই রেডিয়াল। বুঝা গেছে? নট অনলি ডিজাইন, আপনারা যে ছবি তোলেন, ছবি তোলার ক্ষেত্রেও ওই যে এরকমভাবে কম্পোজিশন চিন্তা করতে হবে। বুঝা গেছে? আপনারা যখন ওই ছবি তুলতে যাবেন এই রুলসগুলো ফলো করে দেখেন, ছবিগুলো ভালো আসবে। তো আশা করি বুঝতে পারছেন, হ্যাঁ? তাহলে ব্যালেন্স কয় প্রকারের? 3 প্রকার, অ্যাসিমেট্রিক, সিমেট্রিক, অ্যাসিমেট্রিক আর কি? এবার কি? অ্যালাইনমেন্ট। অ্যালাইনমেন্ট মানে বুঝি ছোটবেলা থেকে করে আসছেন, যখন খাতায় পরীক্ষা দিতেন স্কেল দিয়ে দাগ টানতেন না? কেন? খাতাটার মানে কি কারণে বলেন, টানছেন কেন? না, এটা উদ্দেশ্য, মেইন উদ্দেশ্য কি ছিল? সুন্দরের চাইতে মেইন উদ্দেশ্য আরেকটা ছিল। সুন্দর না হইলে টিচার কি বলতো? না, সুন্দর কেন করতেন খাতায়? মার্কস পাওয়ার ক্ষেত্রে না? এটাই তো উদ্দেশ্য। তো সুন্দর না, আগে হচ্ছে মার্কস, তাই তো? তাহলে এইখানে মার্কস, ওইখানে মার্কস দিয়েছে টিচার, আর এখানে কে দিবে? ক্লায়েন্ট। তার মানে অ্যালাইনমেন্টটা আসলে আমরা ডিজাইনকে সুন্দরের জন্য করতেছি, তাই না? তো এই যে আমি যে অ্যালাইনমেন্ট এইভাবে রাখতেছি, এইদিকে যাচ্ছে না, এইদিকে যাচ্ছে না, তাহলে একটা সৌন্দর্য আসতেছে না? এই দেখেন, এই যে এখানে আছে, তা আমি এই টেক্সটটা নিয়ে এখানে যেতে পারতাম না, এটা নিয়ে এখানে, তাহলে কি ভালো লাগতো? তো ওই কারণে আসলে অ্যালাইনমেন্ট দিই যখন আমরা টেক্সট ব্যবহার করবো। এই দেখেন আপনারা এই যে একটু আগের যে ডিজাইন দেখতেছিলেন, এই দেখেন এই যে একটা অ্যালাইনমেন্ট আছে না? আছে। তারপরে আবার দেখেন এই যে একটা অ্যালাইনমেন্ট দেখছেন, এটার দিকে লক্ষ্য করেন অ্যালাইনমেন্ট, তারপরে এই একটা দেখেন, ঠিক আছে? এরকম অ্যালাইনমেন্টগুলো কিন্তু আছে। আপনি এখন সেন্টার ব্যবহার করেন, এই যে দেখেন লেফটে করেন, সেন্টারে করেন, কিন্তু একটা অ্যালাইনমেন্ট রাখতেই হবে। একটা লেফট, একটা রাইট, একটা সেন্টার, এইভাবে না, যে কোনো একটা, ঠিক আছে? এখন আমরা অ্যালাইনমেন্ট কয়েকভাবে করি। ছোটবেলায় গ্রাফ কাগজ হয়তো বা ব্যবহার করছেন, ম্যাথমেটিক্স বা অন্য জায়গায় গ্রাফ বা গ্রিডস, সেটা দিয়ে অ্যালাইন করা যায়। রুলার, এই যে স্কেল দিয়ে দাগ টানতাম না, এইখানেও সেই রুলার দিয়ে করা যাবে। আবার মাইক্রোসফট ওয়ার্ড বা বিভিন্ন সফটওয়্যারে অ্যালাইনমেন্টের কিছু জাস্টিফাই, অ্যালাইনমেন্টের প্যারাগ্রাফে কিছু বিষয় থাকে, লেফট রাইট, জাস্টিফাই, সেন্টার থাকে না, সেগুলো দিয়ে করতে হবে। বাট অ্যালাইনমেন্টটা করতে হবে, বুঝছেন? না করলে কি ডিজাইন ভালো হবে? এবার আসেন প্রক্সিমিটির ভালো বাংলা হচ্ছে কাছাকাছি, নৈকট্য বুঝে। মানে আপনি যে মেসেজ দিতে চাচ্ছেন সেই মেসেজের লেখা বা মেসেজের বস্তু বা বিষয় বা অবজেক্টগুলো যেন কাছাকাছি থাকে। যদি ছড়ায় আবার দূরত্ব বজায় রেখে এরকম দূরে থাকে, তাহলে মিনিংটা
বিগড়েছে। বোঝা যাবে না। এ দেখেন এখানে এরা একই জিনিস, কিন্তু দেখেন ছড়ানো ছিটানো আছে, বাট এই জায়গায় দেখেন আচ্ছা সেম এই জায়গাটা। তো এই ডিজাইনটা একটু লক্ষ্য করেন, দেখেন 1 GB স্মার্ট প্যাক এখন 189। তো এইটা আসলে পুরো ফুল একটা মেসেজ দিচ্ছে না। তো এখন আমি যদি 1 GB এখানে লিখতাম, অনেক গ্যাপ দিয়ে আবার লিখতাম স্মার্ট, আবার এরকম প্যাক, ভালোই তো। আপনি কি রিলেট করতে পারতেন? তাহলে এইটা যখন ডিজাইন করবেন তখন আসলে মাথায় রাখতে হবে যে সেই মিনিং যেখান থেকে আসতেছে তাদের মধ্যে দূরত্বটা যেন ঠিক থাকে, খুব বেশি হয়ে যেন না যায়। বুঝতে পারছেন? সিভি তো সবাই তৈরি করেন না? সিভিতে ধরেন আপনার এডুকেশন পার্ট দেন, এক্সপিরিয়েন্স পার্ট দেন না? তো এডুকেশন পার্টে কি এডুকেশনেরগুলো যেন থাকে, বোঝা যায় এরকম একটা বিষয় রাখেন না? হ্যাঁ, তো কাছাকাছি। এরপর আবার একটু গ্যাপ দিয়ে কি আবার আরেকটা প্যারা না, এটাই। বুঝছেন? এরপর হ্যাঁ কি এইটা ডিজাইনের খুবই ইম্পর্টেন্ট। ক্লায়েন্ট কি বলে, কি চাচ্ছে ডিজাইনে ফোকাস রাখতে, এইটা বুঝে ডিজাইন করা। রিড ফার্স্ট, সেকেন্ড, থার্ড অ্যান্ড সো অন। মানে আমার ডিজাইনের প্রথম কি জিনিস ক্লায়েন্ট চাচ্ছে অডিয়েন্সকে দেখাইতে, সেইটাকে ঠিক ওইভাবে হাইলাইট করা বা সবচেয়ে প্রায়োরিটি বেশি দেওয়া। বুঝছেন? মানে এটাকে বাংলা ভাষায় যদি বলেন শ্রেণীবিন্যাস বা বংশ পরম্পরা। আপনার দাদা আগে, তারপর আপনার বাবা, তারপরে আপনি, তাই না? জোর করে তো আর আপনি আগে যাইতে পারবেন না। এটাই। এই যে 9 টাকায় 1 GB ইন্টারনেট, তো 1 GB তারও আগে দেখেন মাস্টারপিকে বেশি হাইলাইট করা হচ্ছে না? তোর একটা ফেস আছে, ভ্যালু আছে। এখন আমরা যদি ছবিটা একদম ছোট করে দিতাম তাহলে কিন্তু আবার হইতো না। বুঝা গেছে বিষয়টা? তো যখন ডিজাইন করবেন তখন যেন মাথায় এইভাবে থাকে যে যেইটা আমার ক্লায়েন্ট প্রায়োরিটি চাচ্ছে সেটাকে যেন সুন্দর করে হাইলাইট করা হয় এবং সবার চোখে যেন আগেই পড়ে। আরও টেক্সট ছোট ছোট আছে না? সেগুলো কি আপনার চোখে পড়ে? ওগুলো পড়বে না, ওগুলো পলিসির জন্য রাখতে হবে, কিন্তু ওগুলো হাইলাইট করার কোনো বিষয় নেই। এখন আপনি যদি এটার হাইলাইট করে দেন তাহলে তো আসলে ডিজাইনটা হবে। বুঝতে পারছেন বিষয়টা? এরপরে কি রিপিটেশন। ওই যে বললাম সেম জিনিস যখন রিপিট হয় তখন একটা ডিজাইনের রিদম তৈরি হয়। আর রিদমটা কি ভাল লাগে না? গিটার বা উকেলেলে কেউ বাজান? আমি টুকটাক গুনগান করি বাসা বসে বসে হবে। তো প্যাটার্ন আছে না, স্টাম্প বলা হয়, কর্ড মানে যেটা ওইটাকে স্টাম্প বলা হয়। তো ওইটা যখন বাজাই আমরা, এটা আছে স্টাম্পের আছে আপ আপ অ্যান্ড ডাউন এরকম সামথিং আছে। তো এটা যখন বারবার বাজায় তখন একটা আপনারা সুর শুনেন না? এটাই রিদম। ধরেন ওই স্টাম্পটাই বা প্যাটার্নটাই যদি আমি একবার বাজাই থেমে যাই, সুর হয়? তাহলে কি ওটা ওইটাই বারবার রিপিট হয় না? তাহলে আপনারাই যদি বুঝতে পারেন যে এই বারবার জিনিসটাই যদি আপনাদের মধ্যে ভালো লাগা কাজ করে, তাহলে আমরা ডিজাইনে কেন এটা রিপিট করবো না? মানে ডিজাইনে একবার আমি গোল শেপ নিচ্ছি, আবার বৃত্তর জায়গায় অন্য কিছু নিচ্ছি, আবার নিচ্ছি, তাহলে রিপিটেশন নষ্ট হচ্ছে না? চোখের সৌন্দর্য বা চোখ যা চাচ্ছে তাও পাচ্ছে না। এই দেখেন এক্সাম্পল আছে। তো এটাকে আমি কাট করে দিতে পারতাম, তো দিলে তো রিপিটেশন বেড়ে হবে। মানে ধরেন আপনার ডিজাইনে 3টা ব্যবহার করবেন, শেপ সাপোজ। এই যে দেখেন, খেয়াল করেন, এটা আপনাদের ম্যাক্সিমাম টাইমে এরকম জিনিসগুলো হবে। এটা আসলে করা যাবে না। এখানে কতগুলো আইকন ব্যবহার করেছে না? আইকনগুলো কি সব সেম নাকি ডিফারেন্ট? ডিফারেন্ট কেমন? মানে আমার আইকনের স্টাইলগুলো, মানে ওইটার ভিতরের কথা বাদ, স্টাইল স্টাইল ডিফারেন্ট না সেম? তো এখন আমি এইখানে ধরেন এই হলুদের জায়গায় যদি আমি রেড দিই তাহলে কিন্তু ডিফারেন্ট হয়ে গেল না? ব্রেক হলো। আবার ধরেন বৃত্ত আছে, বৃত্তর জায়গায় আমি 4 কোণা দিয়ে দিলাম, ভালো লাগবে? আবার ধরেন একটা ছোট আছে আর একটা ধাপ করে বড় করে দিলাম, ভালো লাগবে? তো সেম জিনিসের এইভাবে রিপিটেশনটাও ডিজাইনকে আকর্ষণীয় করে তোলে। আবার অনেক সময় থাকে না কল নাও, অর্ডার নাও, থাকে না? তো কল না হয়ে যেই বাটন ব্যবহার করবো, অর্ডার না হয়ে সেই বাটন। বুঝতে পারছেন বিষয়টা? কেউ মনে মনে বলতেছে কই এক জায়গায় আসছি ডিজাইন শিখতে, কি শিখায়?
এরপর হচ্ছে কি কন্ট্রাস্ট। মোবাইলে সবার ব্রাইটনেস কন্ট্রাস্ট আছে না? কি করে ওটা দিয়ে? আলো নিয়ন্ত্রণ। কালো নিয়ন্ত্রণ করে, রাইট। ব্রাইটনেস কি? লাইট না? কন্ট্রাস্ট কি? ডার্ক। তো এইখানে মূলত কন্ট্রাস্ট যেটা বুঝাইছে, ডিফারেন্স বিটুইন টু আর মোর এলিমেন্ট ইন অন কম্পোজিশন। একটা কম্পোজিশনে দুইটা এলিমেন্ট ব্যবহার করব, তো দুইটার মধ্যে যদি পার্থক্য না থাকে, যদি সেম হয়ে যায়, তাহলে কি বোঝা যাবে? যেমন ব্যাকগ্রাউন্ডে কালো, তাহলে উপরে যে এলিমেন্টগুলো ব্যবহার করলাম সেগুলোও ডার্ক, তাহলে কি হচ্ছে? ঠিক ভিজুয়াল ঠিকঠাক হবে? তাহলে তুলনামূলক আমাকে কি করতে হবে? ব্যাকগ্রাউন্ড যদি ডার্ক থাকে, উপরে তুলনামূলক জিনিসগুলো লাইট ব্যবহার করতে হবে, তাই না? তো এই যে ডার্ক আর লাইটের একটা ম্যানিপুলেটেড বিষয়, কালার বলেন বা ব্যাকগ্রাউন্ড যে বলেন, এইটাই হচ্ছে কি, এ দেখেন এটা তুলনামূলক একটু ডার্ক। এখানে আপনি যদি কালো কালারের টেক্সটে কালো কালার দিতেন, তাহলে কি এটা ফুটতো? তাহলে অবশ্যই আমাকে লাইট কালার চিন্তা করতে হবে। তো লাইট মানে অলওয়েজ হোয়াইট, বিষয়টা এরকম না। একটা কালারে লাইট ডিফারেন্ট থাকতে পারে, সেগুলো সব কালারে লাইট কালার। সব কালারে ডার্ক আছে, লাইট আছে। বুঝছেন বিষয়টা? এই বিষয়টাই মূলত। আর বাকি এখন যেগুলো লাগবে, এগুলো আপনাদের ডিজাইনের টিকে থাকতে বা ডিজাইন করতে গেলে আপনাদের হেল্প করবে। সিম্পলিসিটি বিষয়টা হচ্ছে সবসময় থিঙ্কিংটা সিম্পলিস্ট ওয়েতে বা সিম্পল ওয়েতে চিন্তা করতে হবে। আমরা সবসময় জটিল চিন্তা করি না। প্রথমে চিন্তা করি ওই কোম্পানির লোকজন কি বলবে, মাইন্ডসে কি বলবে, তাই না? এইটাই আসলে আমরা পুরো একটা জেনারেশন পরে আছি, মাইন্ডসে কি বলবে, যে ওই বাড়ির আন্টি কি বলবে, খালা কি বলবে, চাচা আছে। আপনি কি করতেছেন ওইটা ম্যাটার, ওনারা কি করে ওইটা দিয়ে কী করবেন। তো আপনি যখন ডিজাইনার, তখন আপনি চিন্তা করবেন, আরে এই ডিজাইন যদি আমি করি, সোশ্যাল মিডিয়ায় যদি পাবলিশ হয়, মানুষে কি বলবে। এই চিন্তা করে আমরা কি করি, জটিল। কিন্তু হ্যাঁ, সিম্পল ভাবে অনেক করা যায়, রাইট। পৃথিবীতে সবচেয়ে বড় বড় ব্র্যান্ডগুলোর লোগোর দিকে তাকান, খুব সিম্পল না? অ্যাপেল বিশ্ববিখ্যাত একটা লোগো, তারপর এনভিডিয়া, এখন সবচাইতে দামি এবং সবচাইতে বড় মার্কেটের কোম্পানি হচ্ছে এনভিডিয়া, গ্রাফিক্স কার্ড বানায় না, ওটার লোগোটা দেখছেন? একবারে সিম্পল টেক্সট দিয়ে জাস্ট একটা আইকন আছে। তারপর শাওমি, সবচাইতে পৃথিবীর দামি লোগোটা হচ্ছে শাওমির, রাউন্ড থাকে না তো, রাউন্ড, এটা নিয়ে অনেক কন্ট্রোভার্সি হয়েছে। তারপর ফেসবুক, টুইটার, লিঙ্কডইন, এই যেগুলো, অ্যামাজন, ফিডেক্স, কোকোকোলা, দুনিয়ার সিম্পল। যত জটিল লোক দেখবেন বাংলাদেশ, কারণ বাংলাদেশের লোক বেশি শিক্ষিত, এদের শিক্ষার আচর হচ্ছে ডিজাইনে ফেলতে, যার কারণে এদের থেকে আমরা দূরে থাকি। যারা এরকম টল করে বা যারা করে, এদের থেকে দূরে থাকি, কারণ এরা হচ্ছে সস্তায় 100 টাকায় বা 99 টাকায় কোর্স করছে, ওইখানে শিখাইছে জটিল করতে হবে, চিন্তা ভাবনা 6-7 দিন বসে করতে হবে, নাইলে হবে না। বুঝছেন? তো আমার কথা হচ্ছে লোগো আপনি 5 মিনিটও বানাই দিতে পারেন, সিম্পল চিন্তা করেন। হ্যাঁ, তো এই যে সিম্পল চিন্তা ভাবনা, মানে একটা ডিজাইনের 3টা রুলস আছে, কিপ ইট সিম্পল, কিপ ইট সিম্পল অ্যান্ড কিপ ইট সিম্পল, এই 3টাই রুলস। তো এই সিম্পলিসিটি আপনারা আশা করি এখন থেকে চিন্তা করবেন, জটিল কোনো কিছুই চিন্তা করবেন না আজকে থেকে, একদম সিম্পল, ভেরি সিম্পল। এরপর হচ্ছে ফাংশন বা ফাংশনালিটি। আমাদের সবারই উদ্দেশ্য ওয়াও, নাকি? এবং সবার উদ্দেশ্য হচ্ছে ক্লায়েন্টকে লং টাইম ধরে রাখা, নাকি? সেটা হোক ফ্রিল্যান্সিং, হোক ইন হাউস। একটা ক্লায়েন্ট যদি বারবার কাজ দেয়, তাহলে কি ভালো না? আর যদি নতুন নতুন আনি, তাহলে আবার নতুন নতুন প্যারা। তাহলে এই যে একটা ক্লায়েন্টকে ধরে রাখবো, এই বিষয়টা হচ্ছে এইটা। মানে প্রথমে আমি ধরেন একটা কাজ নিচ্ছি, ক্লায়েন্ট আমাকে বললো, আমি হচ্ছে শুনি, কাজ আরম্ভ করে দিলাম, এরকম কিছু। আগে ক্লায়েন্টকে বুঝতে হবে, ক্লায়েন্টের ওভারভিউ নিতে হবে, কোম্পানি বুঝতে হবে, কম্পিটিটর, আরও অনেক কিছু আছে না, সব কিছু, তাই না? তাহলে এই ওভারভিউটা নিতে হবে। এই যেখানে যাই দেখেন, প্রথমে হচ্ছে ওভারভিউ নিতে হবে, কোম্পানি সম্পর্কে জানতে হবে, তার সম্পর্কে জানতে হবে, তার যদি কোনো হচ্ছে আইডিয়া থাকে সেগুলো। এরপর আমার রিকোয়ারমেন্টে যাইতে হবে, যে আমার এই জিনিসগুলো লাগবে, তাই না? যদি রিকোয়ারমেন্টে না যায়, তাহলে তো হবে না। প্রথমে ওভারভিউ জেনে রিকোয়ারমেন্টে যাইতে হবে। এরপর আপনাকে একটা আউটকাম দিতে হবে,
ইনটেন্ডেন্ট, এই আউটকামটা হচ্ছে এরকম যে আপনার যে ক্লায়েন্ট আছে সে যা চায় সেটাকে আপনি বুঝিয়ে দিবেন। অনেক সময় ক্লায়েন্ট তার কনসেপ্টটা ফুটায় তুলতে গেলে ওটা বাজে হয়, বাট আপনি যে আপনার কনসেপ্টটা নিলেন সেটা ক্লায়েন্টকে সুন্দর করে বুঝাই দিবেন। ওই মাঝখানে ভদ্রলোককে বলেন চা কফির ব্যবস্থা আছে ওইখান থেকে খেয়ে আসতে। আচ্ছা ব্রেক দিবে একটু পরে ওয়েট। তো আমরা হচ্ছে ক্লায়েন্টকে বলে দিব যে আগামী 5 বছরের মধ্যে আপনি চাইলে এইভাবে চেঞ্জ করতে পারেন, অথবা আপনার এই এই সাজেশন আছে, এই কালারগুলো ধরে আপনার কোম্পানিকে ভালো ফুটবে, বা এইভাবে ডিজাইন করতে পারেন। একেবারে বুঝাই দিতে হবে। বুঝাই দেন। মানে এমন এমন লোগো আছে 1 বছর পর চেঞ্জ হয়ে যায়, হয় না? তো এই Option রাখতে হবে। না, এইভাবে যদি চেঞ্জ হয় প্রতি বছর তাহলে কি ব্র্যান্ড হবে? একটাই একটাই। হ্যাঁ, চেঞ্জ হতে পারে, মেজর যেন না হয়। এই বিষয়টাও ক্লায়েন্টকে এভাবে বলে দাও, তাই না? কোনো কোশ্চেন? তাহলে কয়টা পেলাম আমরা? প্রিন্সিপাল পেলাম কয়টা? কি কি? অ্যালাইনমেন্ট, তারপরে এবার দেখেন ওই যে লাস্টে যেটা দেখলাম সেটার একটা এক্সাম্পল দেখি। তখন আমাদের জন্ম হয় না, হয়েছে? ম্যাক্সিমামের মনে হয় এখানে সবাই তো আর 40-50 বছরের না, আমাদের জন্ম হয় না, তাই না? কিন্তু সেই সময় তো ডিজাইনাররা ছিল না? অবশ্যই ছিল। ইত্যাদি যখন আমরা দেখছি তখন ভিডিও এডিটর ছিল না, কিন্তু তাদের আসলে অত মেধা ছিল না, ছিল? তখন আসলে তারা এত কিছু চিন্তা করে না। কে ভাবছে যে অ্যাপেল এত বড় একটা ব্র্যান্ড হবে? কেউ ভাবছে এই সময়? বাট স্বপ্ন সবারই থাকে। কিন্তু তখন আসলে যেই ডিজাইনার এই ডিজাইনটা করছে সে কিন্তু আজকের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কথা ভাবে না, ভাবছে? কিন্তু এখনকার যুগে আমাদের কিন্তু ভাবতে হবে যে আগামী প্রযুক্তি কি আসবে, তো সেই চিন্তা করে কিন্তু ব্র্যান্ড দাঁড়া করাইতে হবে, তাই না? তাহলে দেখেন ওই লোগো যদি এখন থাকতো তাহলে কি অবস্থা হতো? এরপর আস্তে আস্তে চেঞ্জ হলো, তাই না? সময়ের সাথে কিন্তু এরপরে যে চেঞ্জগুলো হয়েছে এগুলো কি আহামরি? কালার চেঞ্জ ট্রেন্ডের সাথে একটা ভাব রাখছে, বাট ওদের কিন্তু সেম। প্যাটার্ন বা সেম স্টাইলটা রয়ে গেছে, তাই না? তাহলে আমাকে ক্লায়েন্টকে ওইভাবেই আসলে ট্রিট করে দিতে হবে বা বলে দিতে হবে যে এই জিনিসগুলো আপনার ব্র্যান্ডের জন্য ভালো হবে। নিজের একটা নৈতিক দায়িত্ব আছে। আপনি সমাজ থেকে বা স্কুল থেকে কলেজ থেকে আপনার পরিবার থেকে খালি নিয়েই যাবেন আজীবন, রাষ্ট্র থেকে কিছু দিবেন না। এটা কিন্তু বাংলাদেশে হয় না, বাইরের সব কান্ট্রিতে আছে। কিন্তু যেমন আমি পার্সোনালি, যারা আসেন না গত ক্লাসে তাদের জন্য বলি, যারা আসছেন তারা জানেন, আমার পার্সোনালি হচ্ছে ট্রেনিং বলেন, সার্টিফিকেশনের স্কিল বলেন, আমার কিন্তু লেভেল করা ইন্টারন্যাশনাল। মানে বাংলাদেশ না, পৃথিবীতে এটা আছে। ধরেন আপনি কোচিং করাইতে যাবেন, ট্রেনিং করাইতে যাবেন, আপনার লেভেল করতে হবে, লেভেল 1 2 3 4 5 এরকম। তো এই লেভেলগুলো কিন্তু সারা জীবনের জন্য না, হ্যাঁ, একটা নির্দিষ্ট টাইমের জন্য। আর আপনারা হচ্ছে একবার গ্র্যাজুয়েশন কমপ্লিট করছেন, সারা জীবন এটা দিয়ে চলে না। বাইরের কান্ট্রিগুলো কিন্তু এই নিয়মগুলো নাই। কারণ নতুন নতুন জিনিস অ্যাড হতে থাকে। নতুন ওই আপনি মামদাদার আমলে করছেন আর কোনো দিন আসেন নাই, হবে না। তা আমাদের এই লেভেলগুলো 5 বছরের জন্য, আবার 5 বছর পর আমার পরীক্ষা দিয়ে আবার লেভেল নিতে হবে। এইভাবে বাইরের দেশে এগুলো হয়। তো এগুলো হচ্ছে কি, এই যে নির্দিষ্ট ট্রেন্ডগুলো, এই বিষয়গুলো থাকে, বুঝতে পারছেন, আপডেটেড। তো যেখানে ছিলাম তো এইভাবে আমাদের চিন্তা করতে হবে। হ্যাঁ, তারপরে এই দেখেন নাইক না, এডিডাসে যাই, এডিডাসের লোগো বারবার চেঞ্জ করছে, কিন্তু এই 3টা স্টেপ কি চেঞ্জ হয়েছে? ওদের মেইন জিনিসটাই ওরা ফোকাস আছে, বুঝছেন বিষয়টা? স্ট্রেপ চেঞ্জ হয় না, বাট Right. ডিফারেন্ট হিয়ার। এটা চিনেন সবাই? আগে কি ছিল না এটা, এখন চেঞ্জ হয়ে হয়েছে কি এইটা, তাই না? বড় একটা ধাক্কা না? যারা এটা চিনে অভ্যস্ত তারা কিন্তু এটা না চিনলে কিন্তু আসতে ঝামেলা করবে বা বুঝতে কষ্ট হবে। তো এইভাবে হুট করে চেঞ্জ করাটা কিন্তু ডিফিকাল্ট একটা বিষয়, ব্র্যান্ডের উপরে প্রভাব পড়ে। তখন হচ্ছে পেইড মার্কেটিং করে ওটাকে বুস্টিং করতে হয়, যে আমাদের এই জানাতে হয় যে আমাদের লোগো চেঞ্জ হয়েছে, হ্যাঁ সেটা হয়েছে। কয়দিন আপনারা পেইড মার্কেটিং করবেন? অর্গানিক ওইতেই সবসময় ভালো, তাই না? যাই হোক, আশা করি বুঝতে পারছেন নাকি?
তাহলে এখন আমরা শুধু ডিজাইন করব না, ডিজাইনটাকে সুন্দরভাবে ডিজাইন করব। বুঝছেন বিষয়টা? জটিল হয়ে গেছে? হইতেও পারে, পড়লে জটিল হবে না। আর আমি না, আমাদের এই প্রতিষ্ঠান বা আমরা যেখানে থাকি সেখানে আসলে শুধু ডিজাইন শিখেন, আমরা ডিজাইনের বিষয়ে আরও অনেক বিস্তারিত আলোচনা আছে, সেগুলো শিখাই। কারণ ডিজাইন 2-3 দিনের কাজ, টুল শিখবেন, একটা দেখে দেখে করবেন, বা শেষ, তাই না? কিন্তু ওইটার ভিতরে আরও অনেক জিনিস আছে, সেগুলো জানলে আপনি নিজে থেকেই ডিজাইন বানাতে করতে হবে। বোঝা গেছে? তাহলে অনেকক্ষণ যেহেতু পড়াশোনা করলাম, এখন একটু ছোটোখাটো ব্রেক দরকার। তো আমরা সবাই সফটওয়্যার ইনস্টল করবো। আমি 2022 দিয়ে দিচ্ছি, 22 চালান। হ্যাঁ, তো সফটওয়্যার ইনস্টল করে কোথায় পাওয়া যায়? এখানে সার্চ দিলে পাওয়া যায় না? তো সার্চ দিবেন, বারবার এরকম সার্চ না দিয়ে একবার সার্চ দিয়ে রাইট ক্লিক করে এখান থেকে পিন টু টাচ বার করে নেবেন। এই যে এখানে থাকবে এরকম। হ্যাঁ, আমার করা আছে বলে আনপিন করতে বলছে। সফটওয়্যারটা সার্চ দিয়ে রাইট ক্লিক করে পিন টু, তাহলে এখানে চলে আসবে। হ্যাঁ, তাহলে এখান থেকে ক্লিক করলে এটা ওপেন হয়ে যাবে। ঠিক আছে? এবার আমাকে গত ক্লাসে আমি কি ফটোশপ সম্পর্কে কিছু বলছিলাম? গত ক্লাসে বলি না, আজকে বলবো। কিন্তু টাইপ সম্পর্কে তো বলছি গ্রাফিক্সের। তাহলে ওইখানে ফটোশপের একটা তো টাইপ ছিল না? কি টাইপ? রাস্টার টাইপ। তাহলে ফটোশপটা কোন ধর্মী? রাস্টার ধর্মী। আর এটার কাজ মূলত যদি ফটোশপকে বাংলা করেন তাহলেই পাবেন। ফটো মানে কি? শপ মানে? তাহলে কি হলো? ছবি দোকান। তো ছবির দোকানে কি পাবেন? ছবি পাবেন। কিন্তু এখানে তো আর ছবি বেচার জন্য কেউ নাই, এখানে এডিট করার জন্য আপনাকে যাইতে হবে। তার মানে ফটোশপটা রাস্টার ধর্মী। এখানে একটি ছবির যত ধরনের পরিবর্তন আছে বা একটা ছবিকে আকর্ষণীয় করতে যত ধরনের কাজ আছে সব এই সফটওয়্যার করা। বুঝতে পারছেন? মানে সোজা কথা, ফটো এডিটিংয়ের সফটওয়্যারই হচ্ছে কি? কিন্তু ডিজাইন করা যায়, কেন করবেন না? পিক্সেল, ওই যে পিক্সেল আছে, রেজুলেশন নষ্ট হবে বড় করলে, তাই না? এই কারণে ছোট ছোট কাজ। বোঝা গেছে বিষয়টা? তো এইভাবে ক্লিক করলে সবার একটা ইন্টারফেস আসবে। হ্যাঁ, এই যে দেখেন এরকম। এটাকে ইউআই বলে। কি বলে? ইউজার ইন্টারফেস, চেহারা। এখানে দেখেন কতগুলো লেখা আছে না? এটাকে মেনু বার বলে। কি বলে? দেখা যায়? টোটালটাকে মেনু বার বা প্যানেলও বলে। এগুলাকে প্যানেল বা বার বলতে পারেন। এটা কি বার? এগুলোর মধ্যে গেলে আবার অনেক কিছু পাবেন, এগুলো সাব মেনু। যেমন আপনি ফাইলে গেলেন, ফাইলের মধ্যে এগুলো পাবেন, এডিটের মধ্যে এগুলো পাবেন। হ্যাঁ, তো যখন প্রয়োজন হবে যেই টপিক সেখানে চলে যাবেন। সোজা কথা রেস্টুরেন্টের মেনু বারের মতো। ফ্রাইড রাইস খাবেন, সেট মেনু খাবেন, না কি খাবেন, ওই মেনু দেখে চুজ করবেন। তো এখন আমরা প্রথমে যখন কাজ করব তখন আমার একটা জায়গা বা একটা কিছু তৈরি করে নিতে হবে। তো এটাকে আমরা পেজ বলতে পারি, ডকুমেন্ট বলতে পারি, ক্যানভাস বলতে পারি। ঠিক আছে? তাহলে আমরা এখন কাজ করার জন্য যে জিনিসটা সেট আপ করবো ওইটাকে পেজ বলে, ডকুমেন্ট বলে, ক্যানভাস বলে। তো প্রফেশনাল নাম হচ্ছে ক্যানভাস। বুঝছেন বিষয়টা? তাহলে আমরা ক্যানভাস বা ডকুমেন্ট তৈরি করার জন্য যাচ্ছি ফাইল থেকে কোথায়? নিউ। সব শর্টকাট মনে রাখতে হবে না, এগুলো কাজ করতে করতে চলে আসবে। কিন্তু এই শর্টকাটটা এমন একটা শর্টকাট প্রতিদিন আপনার ব্যবহার করতে হবে। কন্ট্রোল, এটা দিলে কি হবে? নতুন ডকুমেন্ট তৈরি করার একটা বিষয় চলে আসবে। আর আগে থেকে যাদের ফাইল আছে, আগে কাজ করছে, তাইলে আমরা যাব কোথায়? গিয়ে ওখান থেকে ওপেন করব। তো এই মুহূর্তে তো আমাদের ফাইল নাই, আছে? তাহলে কোথায় যাব? কন্ট্রোল এন। ওকে, তো কন্ট্রোল এন দিলে এরকম একটা যে জিনিস চলে আসলো, এইখান থেকে আগে থেকে কিছু ডকুমেন্ট সেট আপ করা আছে। তো এগুলোকে বলা হয় প্রিসেট। কি বলে? পূর্বে তৈরি করা আছে, আগে বানানো। আপনি যদি ফটো নিয়ে কাজ করেন তাহলে ফটো রিলেটেড প্রিসেটে গেলে বিভিন্ন সাইজ পাবেন। ঠিক আছে? যে কোনো একটা ক্লিক করে আপনি কাজ শুরু করে দিতে পারেন।
আবার প্রিন্টে গেলে যে কোনো একটা ক্লিক করে তৈরি করে কাজ শুরু করতে পারেন। সাইজ মানে যেমন A4 একটা সাইজ আছে না, তো সেটা আমার লিখতে হবে না, এখানে আগেই আছে তৈরি। যেমন লিগাল ওই যে স্ট্যাম্প আছে না বড় লম্বা স্ট্যাম্প, দলিল। তারপর লেটার, এই যে অফিস আদালতে প্যাড বা লেটার আছে না প্রিন্ট করে। তো এগুলো আমরা যখন শিখতাম তখন আসলে গুগলে যাইতে হতো, যখন গুগল ছিল না, কিন্তু এখন এগুলো আছে। এভাবে আর্ট, এইভাবে ওয়েব, যেখানে যেভাবে কাজ করবেন সেখানে গিয়ে ওই ফাইলটা বা ওই ডাইমেনশনটা চুজ করে কাজ করতে হবে, ঠিক আছে? কিন্তু সবসময় কি এদের ডাইমেনশনে কাজ করব? ক্লায়েন্টের মতিগতি কি বোঝা সম্ভব? ও বলবে এই সাইজ, ও বলবে ওই সাইজ, তাহলে আমরা এইভাবে সাইজে কাজ করবো, তাই না? তো সেইটা করার জন্য আমরা আর এখানে যাবো না, আমরা চলে আসবো কাস্টমাইজে। এই পাঁচটা হ্যাঁ, এখানে প্রথমে একটা নাম দিব। আমরা বলি না শেষ ভালো যার সব ভালো, কিন্তু গ্রাফিক্সের শুরু ভালো যার শেষও ভালো তার। তো শুরুটাও সাজানো গোছানো করতে হবে, এটা বলি। তারপরে স্টুডেন্টরা কেন যেন মাঝখানে যাও দেখি আনটাইটেল নাম লিখতে হবে, প্রফেশনাল নাম। যেমন একটা কোম্পানি ধরলাম XYZ কোম্পানি, তারপর কোম্পানির কি কাজ করি ধরলাম বিজনেস কার্ড, সাপোজ বিজনেস কার্ড ডিজাইন। হ্যাঁ, কত তারিখে করলাম? 7 তারিখে 7 মাসে 2024। কত নাম্বার ডিজাইন এটা? 1 নাম্বার। হইল? মানে আমার কথা হচ্ছে আমি যখন এই ফাইলটা খুঁজবো পরে, তখন কোথায় রাখছি, কি নামে রাখছি, অথবা আপনি কোনো এজেন্সিতে কাজ করেন, আপনি তো আর একা করবেন না, তখন যদি খুঁজে পাইতে এরকম কষ্ট হয়, তাহলে কিন্তু ওই প্রতিষ্ঠানও আপনার রাখবে না। আজকে থেকেই প্রফেশনাল হয়ে চিন্তা করবেন। তো ওই যে কোম্পানির কাজ করলেন সেভাবে দিবেন, XYZ এর কোম্পানির কাজ, যে কাজ করলেন এটা তারিখ, তাহলে কোন তারিখে কোন কোম্পানির কি কাজ করলেন খুঁজে পাওয়া যাবে। এটাকে বলা হয় স্ল্যাগ নেম। মিডিয়াতে এই ভাষা ব্যবহার করা হয়, মিডিয়াতে। আর ভি হচ্ছে ভলিউম। ক্লায়েন্টের তো পছন্দের শেষ না, আছে একটু পর রিভিশন। তাহলে কি করবেন? তাহলে ডেমো 1, ডেমো 2 এরকম এই যে এখানে লিখবেন ভলিউম 1, ভলিউম 2, ভলিউম 3, ভলিউম 4, ভলিউম 5, বুঝছেন? আর যখন ফাইনাল হয়ে যাবে, ফাইনাল। এইভাবে রাখবেন, এটা নেসেসারি না, এটা রুলসে না, কিন্তু যে সুন্দর অর্গানাইজ ওয়েতে কাজ করাটা ভালো। এইভাবে যদি কেউ কোনো কাজ দেন তাহলে বুঝবে এই ছেলেটা গোছানো বা মেয়েটা গোছানো। এবার আসেন, এই যে আমরা যা নিচ্ছিলাম এগুলো নেওয়ার সাথে সাথে ক্লিক করার সাথে সাথে এখানে পরিবর্তন আসে। তো এগুলো হচ্ছে এটা ডাইমেনশন, তাই না? উইথ হাইট, উইথ বুঝি এই যে এটা উইথ, তাই না? চওড়াটা, আর হাইটটা লম্বাটা, তাই না? তো এই যে উইথ আর হাইট, এখানে ওই যে আমাদের ক্লায়েন্ট যারা আছে তাদের মাপগুলো এখানে দেবো, তাই না? কিন্তু ক্লায়েন্ট যদি বলে 1 ফিট, তাহলে কিন্তু আমাদের এখানে 1 ফিটই দিতে হবে। ইঞ্চিস বা ফিট, মিলিমিটার, যেমন আরব আমিরাত, মিডল ইস্ট, ইউরোপ এগুলোতে মিলিমিটার সেন্টিমিটারে কাজ হয়, যেমন বাংলাদেশে ইঞ্চিস ফিটে কাজ হয় না। তো তাহলে আমাকে আগে এখানে মাপ দেওয়ার আগেই ইউনিটটা চেঞ্জ করে নিতে হবে, বুঝছেন বিষয়টা? ইউনিট। তো দেখেন এখানে বেশ কয়েকটা ইউনিট আছে, আর আমি যে 2022 দিব ওইখানে এর সাথে আরও কয়েকটা ইউনিট পাবেন। যেমন ওখানে ফিট আছে, ফিট। তো এখন আমার এখানে ফিট নাই, কিন্তু আমি যদি ইঞ্চি নিয়ে 12 লিখি তাহলে কি হলো? 1 ফিট হয় না? 12 ইঞ্চি থেকে 1 ফিট না? আবার যদি এখানে 60 দিই তাহলে কয় ফিট হলো? 5 12 কয় ফিট তাহলে? তো আপডেট ভার্সনে এখানে ফিট আছে, তখন ফিট নিয়ে এখানে 1 লিখলি 1 ফিট। তো তাহলে আগে নিতে হবে কি ইউনিট, তাই না? যদি ইঞ্চিসে ধরেন আমি 12 ইঞ্চিস নিব, তো ইঞ্চিসের জায়গায় আমি কি করলাম? পিক্সেল নিলাম, নিয়ে এখানে আমি 12 লিখলাম, তাহলে কিন্তু 12টা ডট, একটা ক্ষুদ্র ডট, অনেক ছোট না, তাই ফাইলটা কিন্তু ছোট হয়ে আসবে, তখন হয়তো বুঝতে পারবেন না, মানে যেমন জুম করে পিক্সেল ফেটে যাবে ওইরকম। তখন বলবেন ভাইয়া আমি একটা কাজ করতেছি, আমার কোনো কাজই হচ্ছে না, কিন্তু আপনি যে ফাইলটা ঠিক মতো নেন নাই সেটা তো আর খেয়াল করেন, কারণ 12 ইঞ্চি বিশাল জায়গা, আর 12টা পিক্সেল মানে ছোট। এই জন্য আগে কি করবেন? ইউনিট। ওকে, এই দেখেন, দেখছেন কতটুকু? 0.04, অনেক ছোট।
এখানে নিলাম 5। তো এখানে ওরিয়েন্টেশন বিষয়টা হচ্ছে আপনি যদি উইথ আর হাইট সুইচ করতে চান, ঠিক আছে, যার উইথ বেশি, এই যে চওড়ায় যার মান বেশি, হ্যাঁ, এই যে চওড়া, তাকে বলা হয় ল্যান্ডস্কেপ, কি বলে? আর যার লম্বায় মান বেশি তাকে বলা হয় পোর্ট্রেট, কি বলে? তাহলে আমি যদি এই অপশনটা না পাই তাহলে কি আমার ল্যান্ডস্কেপ পোর্ট্রেট করা যাবে? কেন যাবে না? আমি এখানে ক্লিক করে নিতে পারি, দেখেন ক্লিক করলে মানটা ঘুরে যায় না, এই তো, কিন্তু এই অপশনটা নাই, তাহলে কি এখানে লিখে দিলে কি সমস্যা আছে? আপডেট ভার্সনগুলো না এরকম কিছু ছোট ছোট জিনিস আপডেট হয়, আর কিছু না। এই ভার্সনটা ব্যাকডেটে নাই, একবারে ব্যাকডেট প্ল্যান, তো আহামরি কোনো চেঞ্জ। ওরিয়েন্টেশনটা এভাবে ক্লিক করে নিলে হবে, অথবা এখান থেকে কি করবেন, মান দিয়ে নেবেন, বুঝা গেছে? আমরা ল্যান্ডস্কেপ নিলাম উইথ 8, হাইট 5 ইঞ্চিস। এবার আসেন রেজুলেশন। রেজুলেশন হচ্ছে কালারের ঘনত্ব। রেজুলেশন কি লিখবেন? লিখেন, এটা পরীক্ষা আসবে, জানতে হবে। রেজুলেশন, রেজুলেশন হচ্ছে কালারের ডেনসিটি বা ঘনত্ব। ইংরেজিতে কোশ্চেন যখন আসবে তখন এরকম আসবে যে কালার ডেনসিটি বলতে কি বুঝো, হোয়াট ডু ইউ মিন বাই কালার ডেনসিটি? তো রেজুলেশন হচ্ছে কালারের ঘনত্ব, যার একক হচ্ছে পিক্সেল। রেজুলেশন হচ্ছে কালারের ঘনত্ব, যার একক হচ্ছে, মনে থাকে জানো, 7 দিন পরেই কিন্তু অ্যাসেসমেন্ট বা এক্সাম হবে। ব্র্যাকেটে লিখবেন রেজুলেশনের একক হচ্ছে পিক্সেল বা ইউনিট। পিক্সেল বা একক বা ইউনিট হচ্ছে পিক্সেল। ওখানে এরকম থাকবে রেজুলেশনের একক নিচের কোনটি, তো তখন পিক্সেলস। ক্লিয়ার? এবার এই রেজুলেশন চুজ করব কালার মোডের উপরে ডিপেন্ড করে। এখানে বেশ কয়েকটা কালার মোড আছে, বিভিন্ন কাজে বিভিন্নটা ব্যবহার করা হয়, এক একটার সাথে খুব বেশি মেজর পরিবর্তন নাই। তো আমাদের এই দুইটা কালার মোড নিয়ে বেশি কাজ হয়, RGB CMYK। তো RGBর ফুল মিনিং হচ্ছে রেড, গ্রিন, ব্লু। লিখবেন, এটাও পরীক্ষা আসবে। RGB মিন্স রেড, গ্রিন, ব্লু, তাই না? ক্লাস শেষে উপরে যাবেন। রেড, গ্রিন, এইটাকে ওয়েভ কালার বলা হয়, এটাকে ওয়েভ কালার বলা হয়, WEB, ওয়েভ কালার। লিখেন, RGBর ফুল মিনিং হচ্ছে রেড, গ্রিন, ব্লু, আর এটাকে ওয়েভ কালার ওয়েভ কালার বলা হয়। RGB হচ্ছে রেড, গ্রিন, ব্লু, এটাকে ওয়েভ কালার বলা হয়, বুঝছেন? আর এটার কাজ হচ্ছে ইলেকট্রনিক্স ডিভাইসে ডিসপ্লে করার কাজে এটা ব্যবহার করা হয়। ইলেকট্রনিক্স ডিভাইসে ডিসপ্লে করার কাজে এটা ব্যবহার করা হয়। RGB হচ্ছে রেড, গ্রিন, ব্লু, এটাকে ওয়েভ কালার বলা হয়, এটা ইলেকট্রনিক্স ডিভাইসে ডিসপ্লে করার কাজে ব্যবহার করা হয়। ইলেকট্রনিক্স ডিভাইসে ডিসপ্লে করার কাজে ব্যবহার করা হয়, লিখছেন? ইলেকট্রনিক্স ডিভাইসে ডিসপ্লে করার কাজে ব্যবহার করে, লিখছেন? লিখেন, এটার জন্য স্ট্যান্ডার্ড রেজুলেশন 72। RGBর জন্য স্ট্যান্ডার্ড রেজুলেশন 72। RGBর জন্য স্ট্যান্ডার্ড রেজুলেশন হচ্ছে 72 পিক্সেলস। এখান থেকে 3 থেকে 4টা প্রশ্ন আসবে, আর আপনাদের যদি সব ঠিকঠাক থাকে, এখানে NSD এর অনুমোদন আছে, আপনারা আমার মতো লেভেলও কমপ্লিট করতে পারবেন। যদি ফ্রিতে করায় তাহলে তো মাশাআল্লাহ, আর যদি টাকা দিয়ে করে তাও করে নেবেন, তো তখন এগুলো আপনাদের আসবে। RGBর জন্য স্ট্যান্ডার্ড রেজুলেশন হচ্ছে 72 পিক্সেলস, 72 পিক্সেলস, এটা স্ট্যান্ডার্ড। RGBর জন্য রেজুলেশন হচ্ছে 72 স্ট্যান্ডার্ড। হ্যাঁ,
এটা কম বেশি করতে পারবেন। বুঝা গেছে? তাহলে এখন বলেন কি পাইলেন? 8 GB ফুল মিনিং কি পাইলেন? তাহলে এখন যদি এখানে আসে 8 GB ফুল মিনিং কি, রেড ধরেন অন্য কিছু আসলো, তাহলে পাওয়া যাবে না? তারপরে যদি বলে 8 GB কোন কালার, ওখানে আসতে পারে প্রাইমারি, মৌলিক, সেকেন্ডারি, ওয়েব, কোনটা? তাহলে মৌলিক কালার কোনটা? RYB। এইখানে কনফিউশন, এই জন্য হচ্ছে সবাই 8 GB দেয়। 8 GB হচ্ছে ওয়েব কালার, আর RYB হচ্ছে মৌলিক কালার, রেড ইয়েলো ব্লু। রেড ইয়েলো ব্লু মৌলিক কালার, ভাইয়া বলান। RYB করেন। রেড ইয়েলো, যেটা পৃথিবীতে কেউ তৈরি করে না, একাই তৈরি হয়েছে। ওই 3টা কালার দিয়ে পৃথিবীর সব কালার তৈরি হয়েছে, এই জন্য এটাকে বলা হয় মৌলিক কালার। আর RGB মৌলিক কালার না। পৃথিবীতে যখন এই ডিভাইস ছিল না, তখন RGBর অস্তিত্ব ছিল না। RGB শুধুমাত্র ইলেকট্রনিক্স ডিভাইসের জন্য, এই মোবাইলে ডিসপ্লের মেকানিজম RGB। হ্যাঁ, আর RGB হচ্ছে ডিসপ্লের কালার। জি, মাঝখানে জি এর কনফিউশন, এই জন্য দেখবেন পরীক্ষা ম্যাক্সিমাম সবাই RYB লিখে দেয়, ওয়েব কালার দেয়। এনিওয়ে, বুঝতে পারছি না? তাহলে RGB আমরা কোন কাজে ব্যবহার করব? RGB ডিভাইসে অথবা কালার, ইলেকট্রনিক্স ডিভাইস, তাই না? এখন ইলেকট্রনিক্স ডিভাইস হলেই তো ওয়েব হয় না? ওয়েব আগে নাকি ডিভাইস আগে? ওয়েব আগে হয় কেমনে? ডিভাইস না থাকলে ওয়েবের মূল্য আছে? আগে ডিভাইস। এখন সব কাজ কি ওয়েবসাইটে যাবে? ফেসবুকে যাবে, সোশ্যাল মিডিয়া যাবে, ইউটিউবে যাইতে পারে, অথবা মোবাইলে রেখে দেখতে পারি না? তাহলে এই ধরনের কাজ যখন করব, তখন কালার মোড কি নিব? RGB মিক্স করলে হোয়াইট পাওয়া যায়। কি পাওয়া যায়? হোয়াইট কালারটা লাইট। এই জন্য যখন প্রিন্ট করি, এই কালার দিয়ে প্রিন্ট করি না, কারণ ওইটা ফ্যাকাশে আসে। তাহলে এই কালার দিয়ে কখনোই প্রিন্ট করা যাবে, তাহলে এটাকে বলতে পারে নন প্রিন্ট ও কালার। RGBটা বুঝতে পারছেন? যদি প্রিন্ট করা থাকে আসি। তাহলে এইটা সম্পর্কে ক্লিয়ার? এবার আসেন CMYK। CMYK এর ফুল মিনিং হচ্ছে সায়ান, ম্যাজেন্টা, ইয়েলো, আর একটা হচ্ছে বলেন কি ব্ল্যাক, KEY। C for cyan, M for magenta, Y for yellow, K for key black, KEY ব্ল্যাক। এই ব্ল্যাকটা হচ্ছে চরম ব্ল্যাক, মানে একদম ব্ল্যাক, একদম ডার্ক, যেইটায় লাইট মারলে কিচ্ছু দেখাবে না, অন্ধকার মানে অন্ধকার, ডার্ক হলে রাইট। KEY কি ব্ল্যাক। ব্ল্যাকের কিন্তু ধরন আছে, KYE কি কি কি। আচ্ছা, আমি কি বলছি ভুল, আপনাদের জন্য ভুল কি বলতেছি, KEY হবে, KEY, সরি, KEY। হ্যাঁ রাইট, KEY, এই যেটা। এই ব্ল্যাকের মূল অর্থ হচ্ছে, ব্ল্যাকের কি শেষ আছে? কিন্তু এই ব্ল্যাকটা হচ্ছে পিওর ব্ল্যাক, বুঝছেন? তাহলে CMYK এটা হচ্ছে প্রিন্ট রিলেটেড কাজে ব্যবহার করা। যত ধরনের প্রিন্ট আছে সব কাজের জন্য কি ব্যবহার করবেন? CMYK। CMYK এর ফুল মিনিং লিখছেন? এটা প্রিন্ট রিলেটেড কাজের জন্য ব্যবহার করা হয়। প্রিন্ট, যত ধরনের প্রিন্ট আছে সব কাজের জন্য এই কালারটা চুজ করবেন। দেখছেন? অলস নাকি আপনার? অলস হলে কিন্তু হবে না, লিখতে হবে যতটুকু। আমার পরে বলবেন ভাইয়া কালকে পরীক্ষায় কি আসবে একটু বলেন, আমি আর তো বলবো না, এই যে আমি বলে দিচ্ছি। এটা স্টার মার্ক দিয়ে রাখবেন। তাহলে CMYK ব্যবহার করলে রেজুলেশন স্ট্যান্ডার্ড 300 পিক্সেল হয়। CMYK এর জন্য রেজুলেশন স্ট্যান্ডার্ড 300 পিক্সেল। 300 পিক্সেলস। গরম লাগে কেন? যে বাতাস বের হয়ে যাইতেছে,
CMYK নিলে রেজলিউশন কত? 300 পিক্সেল। স্ট্যান্ডার্ড কিন্তু, আবারও বলতেছি স্ট্যান্ডার্ড, নট ফিক্স নেসেসারি। কারণ কম বেশি হতে পারে আপনি আপনার প্রয়োজনে। 300 দিলে যেই কালার খাবে 150 দিলে কি সেই কালার খাবে? কম খাবে না? তা আপনি যদি ব্যবসায়িক হন তাহলে আপনি চাইবেনই 150 দিয়ে প্রিন্ট করে দিই। বাট স্ট্যান্ডার্ড হচ্ছে, তাহলে দেখেন এখন স্পেসিফাইড হয়ে গেছে না? তাহলে আমি যদি বলি যে আমি হচ্ছে দারাজ আলিবাবা ওয়েবসাইটের জন্য একটা কাজ করব, সেখানে কালার মোড কি নিব? কালার মোড কি নিব? আর রেজুলেশন, তাই না? আর বললাম যে নীল খেতে প্রেসে প্রিন্ট করব, কি নিব? রেজুলেশন স্ট্যান্ডার্ড। ক্লিয়ার? RGB মিক্স করলে হোয়াইট পাওয়া যায়, CMY মিক্স করলে ব্ল্যাক পাওয়া যায়। তাহলে একটা কি আর একটা বিপরীত না? যখন প্রিন্ট করবেন তখন তো বিপরীত কালার আসবে, আবার প্রিন্টের জন্য যখন নেবেন তখন তো ডিসপ্লেতে দেখবেন অন্য কিছু। বুঝছেন বিষয়টা? ক্লিয়ার? আর এখানে যা আছে তাই থাকবে, পিক্সেল ইঞ্চিস নেবেন, এর বেশি নেবেন না। এখানে 8 বিটই নেবেন, অন্য কিছু নেওয়ার দরকার নেই। 8 বিট মিনস হচ্ছে প্রায় 1 কোটির বেশি পার চ্যানেলে 256, কিন্তু 3টা চ্যানেল মিক্স করলে আবার অনেক কালার চলে আসে। এই বিট হচ্ছে 2 টু দি পাওয়ার 8, 8 বিট মানে 2 টু দি পাওয়ার 8। কম্পিউটার বিট কয়টা? বিট কয়টা? 0 আর 1 না? কম্পিউটারে কি 0 আর 1 এর বেশি আছে? 0 আর 1, তাহলে বিট কয়টা? 2টা। 2 টু দি পাওয়ার 8, তাহলে 8 বার গুণ দিলে যেই কালার আসে সেটা পার চ্যানেল। মানে যখন আমি RGB নিলাম 8 বিট, তখন পার চ্যানেলে 256, 256, 256, আর এ 256, জিতে 256, বিতে 256। এইবার 256 মিলে আবার একটা চ্যানেল, তাহলে এই 3 বার যখন 256 গুণ দিব তখন দেখবেন আপনারা বলতেই পারবেন না যে এটা কত কত কোটি। বুঝছেন? তো এটা হচ্ছে কালার, যত বেশি বিট তত কালারের কম্বিনেশন। এখন আপনারা 8 বিট নিয়ে করলেই যা কালার পান ওইটাই মোটামুটি। এবার আসেন, এখানে ব্যাকগ্রাউন্ড আছে, ব্যাকগ্রাউন্ড পছন্দের মতো আপনি নিয়ে নেন, কোনো সমস্যা নেই। তো সচরাচর ইউনিভার্সাল কালারগুলোতে সব কালারগুলো দেখা যায় না, তো আমরা হোয়াইট রাখি সবসময়। বাট আপনি এখান থেকে ক্লিক করে যে কোনো পছন্দের একটা কালার নিতে পারেন, কোনো সমস্যা নেই। এই যে সাদা জায়গাটা, অথবা এখানে ক্লিক করে এই যে কোনো একটা কিছু করে নিতে পারেন, তবে সবসময় হোয়াইটই রাখার চেষ্টা করবেন। আর এখানে একটা বিষয় আছে, যে বিষয়টা নেওয়ার দরকার নেই, এটা এইখানে দেখেন পরিবর্তন করলে এখানে নিয়ে নেয়, দেখছেন? এইটা হচ্ছে খুব মেজর ইস্যু। যদি কখনো নতুন পিসি, ল্যাপটপ, ডেস্কটপ কিনেন, মোবাইল কিনেন, তখন হচ্ছে দেখবেন মোবাইলে RGB, sRGB, Adobe RGB এগুলো সাপোর্টেড কিনা। সব যদি সাপোর্ট করে তাহলে আপনি ডিজাইনে যেই কালার দেখবেন, সেভ করার পরে সেই কালারই দেখবেন, প্রিন্টও সেই কালার হবে। বুঝছেন? পরে থাকতে হবে সেই। হ্যাঁ, আপনার ডিভাইসে থাকতে হবে। তো মনিটর কেনার সময় এগুলো দেখবেন যে sRGB আর Adobe RGB সাপোর্ট দুইটাই করে কিনা। যদি না করে তাইলে হচ্ছে দেখবেন একটা কালার নিচ্ছেন আর একটা কালার দেখছেন। বুঝছেন? মানে দেখাচ্ছে একটা আর একটা হচ্ছে। তো এই পিসিগুলোতে হয়তো বা 1000, 2 বা 3 একটু বেশিই লাগে, কারণ ওই যে এক্সট্রা কালার আছে। তো এটা হচ্ছে কালারের সেই প্রোফাইল, sRGB মানে স্ক্রিন কালার। তো এটা আপনারা আর চেঞ্জ করবেন না, এখান থেকে যা আছে তাই, জাস্ট দেখানোর জন্য আমি দেখাই দিলাম। এই যে এটা অফ থাকে, অফই থাকুক। এই যে এটা এরকম দিছে দেখার জন্য, না দেখলেও সমস্যা নেই। আমাদের মেজর পরিবর্তন করবো কি, নাম লিখবো, ঠিক আছে? এখান থেকে এটা সেটিং করব, ঠিক আছে? তারপরে আগে এইটাকে দেওয়ার আগে কি ইউনিট নিব না? ইউনিট নিব, সবাইকে বারবার বলতেছি ইউনিট নিব। তারপরে রেজুলেশনটা আসবে ডিপেন্ড করে কার উপরে? কি করতে কালার মোড, তাই না? তা 8GB নিলে কত? 72। আর 8GB কেন ব্যবহার করব? এটা হচ্ছে মানে ওয়েব, সোশ্যাল মিডিয়া বা ওয়েব, তাই না? মানে সোজা কথা, এটা দিয়ে প্রিন্ট করব না। ক্লিয়ার? এগুলো একটু বেশি ডিটেলসে বলতেছি, আগামী কালকে থেকে এগুলো আর বলা হবে না। আর বাকি যা আছে তা রেখে কি করবেন? ক্রিয়েট। ওকে, সো এই যে যেটা ক্রিয়েট হয়েছে এটাকে কি বললাম? ক্যানভাস। ঠিক আছে?
ক্যানভাসের জায়গায় আপনারা ডকুমেন্টও বলতে পারেন, পেজও বলতে পারেন। ওকে, আর এইখানে একটা বিষয় আছে, এই দেখেন আর্টবোর্ড আছে না, আর্টবোর্ডে যদি টিক চিহ্ন থাকে এরকম, এটাকে উঠাই নেবেন। আর্টবোর্ডটা হচ্ছে সচরাচর আমরা টেমপ্লেট যখন ডিজাইন করি বা ইউআই, এই যে মোবাইলের অ্যাপস যখন ডিজাইন করি, তখন ওই আর্টবোর্ড নিতে হয়। আপাতত আমাদের প্রয়োজন হবে না। তো যাদের টিক চিহ্ন থাকবে তারা টিক চিহ্নটা উঠাই নেবেন। ওকে, বোঝা গেছে? যেটা তৈরি হলো এটার নাম ক্যানভাস। এখন আমাদের ক্যানভাস তৈরি করার সাথে সাথে কাজ হচ্ছে এটাকে সেভ করা। মানে একটু পরে বিদ্যুৎ চলে যেতে পারে, সেভ করব। তাহলে যাব ফাইলে, কোথায়? সেভ অ্যাজ। কোথায়? আপনারা অনেক সময় পরীক্ষা দেন, পরীক্ষা দিয়ে সময় বলেন না যে আমি 30-এ 30 পাবো, কিন্তু আইসা দেখেন কি 2-4 কমে। কমার কারণ হচ্ছে কোশ্চেন বুঝেন না। দেখেন এখানে লেখা আছে সেভ, শর্টকাট কি শিফট কন্ট্রোল এস। আমরা ওইখানে পাই, ওখানে বলা এরকম প্রথম অবস্থায় সেভ দেওয়ার শর্টকাট কি? প্রথম অবস্থায় সেভ দেওয়ার শর্টকাট কন্ট্রোল এস না, শিফট কন্ট্রোল। তো প্রথম অবস্থায় আমাদের কি করতে হবে? ফরম্যাট চুজ করতে হবে না? কোন ফরম্যাটে সেভ দিবেন? তাহলে আমাদের অ্যাডোবি ইলাস্ট্রেটরের ফরম্যাট হচ্ছে .psd। পরীক্ষায় যদি আসে নিচের কোনটি ফটোশপের ফরম্যাট? কোনটি? পিএসডি, ইপিএস, পিডিএফ, জেপিজি, কোনটা? পিএসডি, ফটোশপ ডকুমেন্ট, পিএসডি। ক্লিয়ার? তাহলে প্রথমে আমাকে চুজ করতে হবে কোন ফরম্যাট? পিএসডি। ঠিক আছে, এরপর কোথায় সেভ করবেন সেটা বলতে হবে না। তাহলে সবাই সবার ড্রাইভে একটা ফোল্ডার করবেন নিজের নামে, ওখানে লিখবেন গ্রাফিক্স ওয়ার্ক, সেই ফোল্ডারটায় চুজ করে দিবেন এরকম, তাই না? নাইলে তো হচ্ছে শুধু শুধু কোথায় সেভ করলেন খুঁজতে খুঁজতে দিন চলে যাবে। একটা ফোল্ডার চুজ করে কি করবেন? সেভ। ওকে, তাহলে দেখবেন এই যে এরকম একটা ফাইল বা এরকম একটা আইকন চলে আসবে। ঠিক আছে, মানে স্যার প্রত্যেকটা ডিজাইন বা সবকিছু রাইট এই ফরম্যাটে। যেমন দেখেন এই যে এখন আমি কেটে দিছি না, একটু পরে আমার কাজ করতে হবে। তাহলে এই ফোল্ডারটা যদি ডাবল ক্লিক করি অথবা এই যে ফাইল থেকে ওপেন, ঠিক আছে, ওই যে যেখানে আছে সেখানে গিয়ে এটাকে এভাবে ধরে ওপেন। তার সবচেয়ে সহজ আমার কাছে এটা মনে হয়, আপনি এটা করতে পারেন। এই যে এই ফোল্ডারটায় যাবেন, মানে ওই আইকনটার উপরে ডাবল ক্লিক, ওপেন হয়ে যাবে। বুঝছেন বিষয়টা? তাহলে এটা সেভ করলে কি এটা আসবে, সেভ করলে এটা চলে আসবে। মানে সেভ কেন করলাম? পরবর্তীতে আবার কাজ করার জন্য। মানে আমরা কি মানুষ একবারে পারফেক্ট, একবারই সব হয়ে যাবে? আবার বিদ্যুৎও তো চলে যেতে পারে, পিসি বন্ধ হয়ে যেতে পারে, হ্যাং করতে পারে। বোঝা গেছে? তাহলে ফাইল তৈরি করার সাথে সাথেই ফাইল থেকে কোথায় যাব? প্রথমে ফরম্যাট নিব কি? পিএইচডি। ঠিক আছে, এরপর কাজ সব শেষ। ছবি আকারে সেভ করতে হবে না? তাহলে ছবি আকারের ফরম্যাট নিব কোনটা? প্রথম জেপিজি, যে জেপিইজি, এটা 2000 সালেরটা না, এটা। হ্যাঁ, প্রথমটাই একদম। এটা হচ্ছে ছবির ফরম্যাট। ছবির ফরম্যাট একটা, আর হচ্ছে এডিটেবল ফরম্যাট আর একটা। এডিটেবল ফরম্যাট কোনটা? পিএসডি, তাই না? আর ছবির ফরম্যাট কোনটা? জেপিইজি। ক্লিয়ার? আর একটু যে কাজ করলাম আবার একটু সেভ দিতে হবে না? একটু কাজ একটু সেভ, একটু কাজ একটু সেভ। প্রথম তো একবার সেভ করলাম, তারপর আবার সেভ। ওইটার জন্য শর্টকাট মানে একটু কাজ করছি কন্ট্রোল এস দিব, আবার একটু কাজ করছি কন্ট্রোল এস। তাহলে ওই কাজটাই বারবার। ক্লিয়ার? বুঝতে পারছি? আর একটু দেখে আমরা প্র্যাকটিস করবো। হ্যাঁ, আর একটু ছবি নিয়ে নেন আপনি একটু। হ্যাঁ, সময় হয়ে গেছে, শেষ করে দেবো। ওই কর্নার থেকে না, লাইট লাগবে না, ওটা লাইট বাড়াই নেবো। ওই কর্নার থেকে এই দিক থেকে নিয়ে কর্নার থেকে
আচ্ছা দেখেন, এখন যে এই যে আমরা ফাইলটা যে নিলাম, ক্যানভাসটা যে তৈরি করলাম, ধরেন ভুল হয়েছে, হইতে পারে না? অথবা ক্লায়েন্ট বলতে পারে না যে ভাই একটু বড় বড় করে কাজ করো, বলতেই তো পারে। তাইলে কই যাব দেখেন, প্রথমে চলে যাচ্ছি হচ্ছে ফাইল, সরি ইমেজে। কোথায়? এটাকে আমরা কি বলছিলাম? ক্যানভাস। তাহলে ইমেজ থেকে কোথায় আসলাম? ক্যানভাস। ক্যানভাস। শর্টকাটটা কি লিখেন? শর্টকাটটা লিখেন। এই শর্টকাটটা কিন্তু পরীক্ষায় আসবে। ক্যানভাস পুনরায় সেটিং বা ক্যানভাস এডিট করার শর্টকাট কি? ক্যানভাস এডিটের শর্টকাট হচ্ছে অল্টার কন্ট্রোল সি। অল্টার কন্ট্রোল সি। অল্টার কন্ট্রোল সি লিখছেন? তো আমি ক্লিক করছি উপরে, দেখেন কিছু একটা জিনিস চলে আসছে না? প্রথমে আমরা ইউনিট নিয়েছিলাম কি, ইঞ্চিস না? এখানে ক্লিক করলে দেখেন সেগুলো আছে। তো এখান থেকে কি নিব দেখেন তো, আমি জানিছি তাই কি আছে? আছে, তাই না? যদি না থাকে তাহলে এখানে দিব, যেমন 12 ইঞ্চি অ্যাড করে দেবো। বুঝতে পারছেন সেটা? তাহলে বড় হয়ে যাবে। তাহলে বড় হয়ে যাবে। কিন্তু বড় করতে গেলে একটা প্রবলেম আছে। এইখানে দেখেন, হ্যাঁ আমরা সাদা নিছি না প্রথমে ব্যাকগ্রাউন্ড? তো সাদা যেহেতু নিছি, এই যে দেখেন এখানে কি সাদা আছে? তো যখন আমরা বড় করব, এখানে যেই কালার থাকবে সেই কালারটা চলে আসবে। তাহলে কালারটা মানে বড় করার সময় কালারটা দেখবেন চেঞ্জ করা যায় কিনা। তো হোয়াইট যদি থাকে ভালো, না থাকলে এখানে জোর করে, ঠিক আছে? আর যদি ছোট করেন তাহলে সমস্যা নাই, কিন্তু বড় করলে এটা করতে হবে। তাহলে এখান থেকে কি চেঞ্জ করা যাবে না? ওকে, তাহলে এখন আমরা যদি ভুলেও যদি ডকুমেন্টটা নিয়ে ফেলি, তাহলে সেটাকে রিসেট করা যাবে কিভাবে? শর্টকাট বলেন। কন্ট্রোল অল্টার সি। এস কোথায়? ক্যানভাস। ক্যানভাসের সি, কারণ কন্ট্রোল সি দিলে তো কপি হয়, এই জন্য কন্ট্রোল অল্টার সি। বোঝা গেছে? তাহলে আমরা কি তৈরি করতে পারবো, সেভ করতে পারবো, কাস্টমাইজ করতে পারবো? এবার এই জিনিসগুলোর নাম কি সেটা বলি, তারপর আপনারা আবার প্র্যাকটিস করেন। এই জিনিসগুলোর নাম জানতে হবে না? তাহলে প্রথমটার নাম কি বলছিলাম? এটা সফটওয়্যারের মাথা, মেনু বার। তার নিচে একটা আছে, এটাকে বলা অপশন বার। কি বার? এই যে এখানে একটা লম্বা করে আছে না, এটাকে টুলস বার বলে। কি বার? এই পাশে যেটা আছে এটাকে বলা হয় প্রপার্টিস প্যানেল। কি প্যানেল? তার মধ্যে এগুলাকে ইন্ডিভিজুয়ালি আবার বলা হয় প্যালেট। কি প্যালেট? এটা মেনু বার। কি বার? এটা অপশন বার। এটা এই টোটালটা প্রপার্টিস প্যানেল। আর প্রপার্টিসের মধ্যে ইন্ডিভিজুয়ালটাকে বলা হয় ক্লিয়ার? এর বাইরেও আর একটা প্যানেল আছে যেটাকে বলা হয় স্ট্যাটাস প্যানেল বা স্ট্যাটাস বার। এই যে নিচে দেখেন আছে, এখানে মাউস দিয়ে ক্লিক করলে দেখেন কিছু একটা লেখা আসে, আসে না? এটা হচ্ছে আমার, দেখতে পান না? এখন দেখা যায় এই যে এটা ক্লিক করলে এই যে এরকম কিছু আসে, আসে না? এটা হচ্ছে আমি যেই আর্টবোর্ডটা ক্যানভাসটা নিলাম এইটার স্ট্যাটাস, কতটুকু কিভাবে আছে, কোন জায়গায় আছে। হ্যাঁ, এই যে এখানে দেখেন আর একটা অ্যারো আছে, অ্যারোতে ক্লিক করলেও আরও অনেক জিনিস আসবে, দেখছেন? তাহলে ডকুমেন্ট সাইজে রাখলে ওটার সাইজ কতটুকু হচ্ছে দেখতে পারবেন, প্রোফাইল কি আছে, কালার মোড কি আছে, ডাইমেনশন কি আছে, সব বোঝা গেছে? আচ্ছা, এখন এই যে হচ্ছে ইন্টারফেসটা, এই ইন্টারফেসে কোথায় কি আছে এটা আন্দাজ করে বলা সম্ভব না। সম্ভব? কিন্তু আমাদের ডিজাইনে যা যা লাগবে সেগুলো যদি একটা জায়গায় সাজানো থাকে তাহলে ভালো না? তো তার জন্য আমরা চলে যাব উইন্ডোতে। কোথায়? এই যে দেখেন আমার এখানে অনেক জিনিস আছে, আছে না? তার বাইরেও তো জিনিস লাগতে পারে, তাহলে সেগুলো আমরা খুঁজে নিয়ে আসবো উইন্ডো থেকে। কোথা থেকে? যা লাগবে
বা যা হারায় গেছে, যা আনতে চান, সবই পাবেন কোথায়? তো যার পাশে টিক চিহ্ন দেওয়া আছে সেগুলো দেখায়। দেখেন প্যারাগ্রাফ, এই যে প্যারাগ্রাফ দেখায়, প্রপার্টিস, এই যে পুরোটাই প্রপার্টিস, এই যে তারপর হচ্ছে অপশন, এই যে অপশন বার দেখে না, টুলস দেখায়। তাহলে যার পাশে টিক চিহ্ন নাই তারে টিক চিহ্ন দিব, চলে আসছে। বুঝা গেছে যে ভাই আমার তো এখানে নাই এইটা, তাহলে কই পাবেন? ঠিক আছে। আর যদি চান যে সব একসাথে নিয়ে আসবেন, তাহলে উইন্ডোতে যাবেন, আবার ওয়ার্ক স্পেসে আসবেন। কোথায়? এখান থেকে এসেনশিয়াল, কোনটা? এটা হচ্ছে ডিফল্ট, মানে যা যা লাগবে সব কিছুরই একটা কম্বিনেশন ওয়ার্ক স্পেস। আর এগুলো হচ্ছে 3Dর কাজে যা যা লাগবে, এটা মোশনের কাজে যা লাগবে, এটা পেইন্টিংয়ের কাজে যা লাগবে। কিন্তু আমাদের তো পেইন্ট, টাইপ এগুলো সব মিলেই লাগবে, তাই না? তো সেটার ডিফল্ট কোনটা? এসেনশিয়াল। তো প্রথমে এটা নিব, ওকে। তারপরেও যদি ঠিকঠাক সব না আসে, তাইলে উইন্ডোতে গিয়ে ওয়ার্ক স্পেসে গিয়ে এটাকে রিসেট করে দিব, ঠিক আছে। তারপরে আবার নতুন করে তারপরে একবারে সবার এরকম চলে আসবে, এই যে নতুনের মতো। সফটওয়্যার ওপেন করলে প্রথম যখন ওপেন করবেন এরকম আসবে। আমাদের তো যেহেতু চেঞ্জ হয়ে গেছে ক্লাস করাতে করাতে, তো সফটওয়্যার যখন ওপেন করবেন তখন দেখবেন এরকম সেট আপ আছে আর সবার চেহারা এরকম আসবে। হ্যাঁ, যদি না আসে এটা সেট সেট ক্লিক করে কি করবেন? ওকে, বোঝা গেছে? তাহলে আরেকবার বলি, এটা কি বার? এটা 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 টোটালটা প্রপার্টিস, ভিতরেরগুলো এগুলাকে আপনি চাইলে এইভাবে ডকিং করতে পারেন। কি করতে পারেন? ডক, এটাকে ডক বলে, ডগ না, ডক, ডিওসি কে, ওই যে জাহাজ নোঙর করায়, এটাকে ডকিং বলে। আপনি প্রয়োজন মতো আপনি টানাটানি করে যে কোনো জায়গায় এটাকে সেট করে নিতে পারেন। তো ওই সেট করার সময় যদি ভুলে ক্লিক করে হারায় যায় না, কই থেকে পাবেন? একটা একটা নিয়ে আসতে হবে, তাই না? আর যদি সব একবার আনতে চাই, তো এসেনশিয়াল তো আসেই, এটারে কি করবেন? রিসেট দিলে স্যার তাহলে কি আমাদের যে ডিজাইনটা করা হচ্ছে ওটা কি চলে যাবে? না, ডিজাইন চলে যাবে না, ডিজাইন থাকবে। শুধু এই প্যালেটগুলো হারাই গেছিল না, মানে প্যালেটগুলো আর কি আবার নতুন আবার প্রথমে যেই জায়গাটায় ছিল ও যার যার জায়গা মতো চলে যাবে। মানে একটা একটা করে আনলে প্যারা না, অনেকগুলা একবারে নিয়ে আসেন। তো এটা তো সিলেট আসেই, আর করতে হবে না। কি করতে হবে? রিসেট। বুঝা গেছে? বুঝেন না কারা? বুঝছেন?